All know that this is our eighth free life class, and in this class, I'm going to talk about practical use of be verb, do verb, and have verb. এই বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব এই তিনটা ভার্ব হচ্ছে মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন, একটা ভিত্তি বলা যেতে পারে। এদের সম্পর্কে অনেকেরই ক্লিয়ার কনসেপ্ট থাকে না। এটা খুবই বেসিক একটা টপিক, বাট ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে, ইভেন বলতে গেলে আমরা বারবার ভুল করে থাকি। কারণ এই ভার্বগুলো কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমরা অনেকেই মনে করি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড এগুলো জাস্ট অক্সিলারি ভার্ব, বাট না। এই প্রত্যেকটা ভার্ব প্রিন্সিপাল ভার্বের মতো করে বসতে পারে, প্রত্যেকটা ভার্বের নিজস্ব অর্থ আছে, প্রত্যেকটা ভার্বের ফর্মস আছে। তো সেগুলো সম্পর্কে আমি আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দিব। ক্লাসটি যদি লাস্ট পর্যন্ত করেন, আপনি আজকে এমন একটা কনসেপ্ট বা আইডিয়া পাবেন যেটা আপনি আগে জানতেন না। এতটুকু আমি আপনাকে বলতে পারি। এবং এটা জানতে পারলে, এই তিনটা ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে, ল্যাঙ্গুয়েজটা এতটা সহজ মনে হবে আপনার কাছে, এতটা ইজি মনে হবে, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। কারণ এরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন। আপনি ইংলিশে যে কোনো সেন্টেন্স লিখতে যান বা বলতে যান, অ্যাজ ইউজুয়াল বা কমনলি মোস্ট অফ দ্য টাইম এই ভার্বগুলোকে প্রত্যেকটা সেন্টেন্সেই ব্যবহার করার প্রয়োজন হয়। সেটা কখনো মেইন ভার্ব হিসেবে, কখনো অক্সিলারি ভার্ব হিসেবে। তো এদের অ্যাকচুয়াল ব্যবহারটা আমি আপনাদেরকে ইন ডিটেলস এখানে দেখাবো। লাস্ট পর্যন্ত থাকবেন, দেখবেন এটা কতটা ইফেক্টিভ হয়। আর এটা কমপ্লিট করার পর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস। ইংলিশে যখন একজন আরেকজনের সঙ্গে স্পিকিং করে, কনভারসেশন করে, সেটা কিভাবে করে, সেটা যখন টাইমের চেঞ্জ হয় সেটা কিভাবে হয়, কোন ধরনের স্ট্রাকচার, কোন ধরনের টেন্স গুলো বেশি ব্যবহৃত হয় একটা প্র্যাকটিক্যাল কনভারসেশনের ভিতর, এটা আমি খুব ভালোভাবে সেন্টেন্স অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। অর্থাৎ প্র্যাকটিক্যাল ওয়েতে টেন্সের ফাংশন, মডাল ভার্ব বা প্যাসিভ ভয়েসের ব্যবহার কিভাবে শেখা যায় সেটি আমি আপনাদেরকে দেখাবো। ওকে, সো ফার্স্ট অফ অল আই এম গোয়িং টু টক অ্যাবাউট বি ভার্ব, ডু ভার্ব এন্ড হ্যাভ ভার্ব। মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করুন। দেখেন এখানে কি বলছে, ইউজেস অফ বি ভার্ব। আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্ব এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ভার্ব হচ্ছে বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে, বিভিন্ন ভাবে একটি সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা আজ বি ভার্বের ব্যবহারটি দেখব। বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। খুব ভালোভাবে বুঝবেন, এই যে বিই, এটা একটা ওয়ার্ড, একটা শব্দ। এই শব্দটার বাংলা অর্থ দুইটা, একটা হচ্ছে হওয়া, আরেকটা হচ্ছে থাকা। কখন কোনটি বলবে সেটা আমি বলছি, বাট তার আগে আরেকটু দেখেন এখানে কি বলছে, যে বি নিজে একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটি অনেকগুলো ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। যেমন প্রেজেন্ট ফর্ম বি। এবার বলছে যে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার। পাস্ট পার্টিসিপল বিন। প্রেজেন্ট পার্টিসিপল বিং। এই যে ফর্মগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, টোটাল 7টি ফর্ম। এই সবগুলো ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। এবং এদেরকে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি, প্র্যাকটিক্যাল স্পিকিং বলেন বা রাইটিং বলেন। তো এদের সম্পর্কে যেটা বলছি, ক্লিয়ার কনসেপ্টটা লাগবে। এরপর এখানে আবার কি বলছে দেখেন, যে প্রেজেন্ট টেন্সে বি এর ব্যবহারটা কিভাবে হয়। আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব, যার মানে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায়। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে। আবার এর প্রেজেন্ট ফর্মগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। সাবজেক্ট আই হলে, মানে এটা কখন কিভাবে বসবে সেটা লেখা আছে। আমাদের মনে রাখতে হবে যে অ্যামিজার প্রেজেন্ট টেন্সের মধ্যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা নিজেই মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, এবং কন্টিনিউয়াস টেন্স এটা অন্য একটি মেইন ভার্বের পূর্বে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। এখন এটা মূলত কি, আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। সবাই একটু মনোযোগ দেন, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, তারপর এই জায়গাটাতে আমরা আবার আসবো। এখান থেকে না বোঝালে আপনারা সহজে নিতে পারবেন না বিষয়টা। দেখেন, ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমি আপনাদের একটা কথা বলছিলাম, যে আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার থাকে। সেটা কি বলছিলাম, যে সাবজেক্ট, আমরা অনেকে বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট না। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অতিরিক্ত অংশ। এই এক্সটেনশনের জায়গাটাতে আমার অবজেক্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালের ব্যবহার হয়। অবজেক্ট, কমপ্লিমেন্ট, আরেকটা কি বললাম, অ্যাডভার্বিয়ালস, অ্যাডভার্বিয়ালস। সো এই স্ট্রাকচারটা মেনটেন করেই ইংলিশের যে কোনো সেন্টেন্স বা বাক্য আমরা তৈরি করে থাকি বা তৈরি হয়। আর আমি যদি একটা সেন্টেন্স আপনাকে লিখে দেখাই, ফর এক্সাম্পল, হি ড্রাইভস আ কার।
এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালায়, সাবজেক্ট হচ্ছে হি, ড্রাইভস হচ্ছে ভার্ব, এ কার এটা অবজেক্ট, কি চালায়, গাড়ি চালায়। অবজেক্ট কাকে বলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কমপ্লিমেন্ট কাকে বলে, সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু হলে তাকে কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট মানে পরিপূরক। অ্যাম, ইজ আর অজ এর যদি কোনো সেন্টেন্সের মেইন ভার্ব থাকে তাকে কমপ্লিমেন্ট বলে, কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল, হি ইজ আ ফার্মার, যে লোকটা হি সেই লোকটাই ফার্মার, যে ফার্মার সেই হি, এটাকে কমপ্লিমেন্ট বলে। অ্যাডভার্বিয়ালসটা কি, একটা বাক্যের ভার্বকে কোথায় কখন কিভাবে কেন কতটুকু দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলে। যেমন আমি যদি বলি হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, কেয়ারফুলি এই যে বাক্যটা আমি লিখলাম, এই ভেরি কেয়ারফুলিটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। বলেন তো কি বললাম, অ্যাডভার্ব অফ ম্যানার। হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, এই এই শব্দটাকে মূলত অ্যাডভার্ব বলে। তো এই অ্যাডভার্বের ব্যবহার করে কিভাবে লং সেন্টেন্স করতে হয়, আমরা যারা ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত, একটা বাক্য বড় করতে পারি না, একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি না, সেটা কিভাবে করতে হয় এটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার সেকেন্ড ফ্রি লাইফ ক্লাসে, যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স বাই ইউজিং অ্যাডভার্বিয়াল, হাউ ক্যান উই অ্যাড এক্সট্রা ইনফরমেশন ইন আওয়ার পার্টিকুলার sentences for developing our freehand writing as well as speaking skill. So এটা আমি দেখিয়েছিলাম আপনাদের। তো যাই হোক, এখন মনে করেন আমি এইভাবে একটা বাক্য লিখলাম, এই বাক্যটায় একটা সেন্টেন্সে ভার্বের ডেফিনেশন কি বলছিলাম, এই ড্রাইভ শব্দটা ভার্ব, ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্সেস, উইদাউট ভার্ব ইউ ক্যান নট be able to make any kinds of English sentence. So verb mainly denotes being, having or doing something. সাবজেক্টের পরেই ভার্ব বসে, ভার্ব না থাকলে ইংলিশে কোনো বাক্য হয় না। এখন এই যে ভার্ব, এই ভার্বের ফর্মের যদি আমরা পরিবর্তন করি টেন্স মেনটেন করে, তাহলে আবার কি হয়, কথার পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয়, যেগুলো আমি আপনাদের টেন্সের ক্লাসে দেখিয়েছিলাম। মনোযোগ দেন, সে একটা গাড়ি চালায়, আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, আমার ইংলিশ হচ্ছে হি ড্রোভ এ কার। সে সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে একটা গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। সো এইভাবে আপনি যদি ভার্বের ফর্মের পরিবর্তন করেন, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব, তাহলে একটা সেন্টেন্স বা বাক্যের টাইমের পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয়। এই পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা একজন আরেকজনের সঙ্গে কনভারসেশন করি। যখন একজন আরেকজনের সঙ্গে কনভারসেশন বা কমিউনিকেশন করি, একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে এগোতে পারি না, সময়ের পরিবর্তনটা করতে হয়। এই সময়ের পরিবর্তনের জন্য আমরা টেন্স শিখি। আমরা প্রত্যেকেই জানি টেন্স একটা কমন টপিক, প্রত্যেকেই জানি না যারাই ইংরেজি শিখতে যায় এটা একটা কম্পালসারি টপিক, টেন্স শেখা শুরু করে, টেন্স শিখে তারপর ইংরেজি শেখে। কেন শেখে, টেন্স মানে কি, টাইম, সময়। অর্থাৎ একজনের সঙ্গে আরেকজন যখন কথা বলবে, সময়ের পরিবর্তনটা করতে হয়। এই পরিবর্তনটা আমরা ইনস্ট্যান্টলি করতে পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। এই সময়ের পরিবর্তন মানে কি, আমি বলেছিলাম আপনাদের, এই সময়ের পরিবর্তন মানে হচ্ছে ভার্বের ফর্মের পরিবর্তন। একটা বাক্যে যে টাইম অনুযায়ী কথা বলছেন, সেই টাইম অনুযায়ী যদি ভার্বের ফর্মটাকে আপনি ইউজ করতে না পারেন, তাহলে সেই বাক্যটা কারেক্ট হয় না। এখন এই যে টেন্সের স্ট্রাকচার আমরা শিখি, টেন্সের স্ট্রাকচার মানে কি, প্রত্যেকটা স্ট্রাকচারে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ থাকে। এই ভার্বের ফর্মের চেঞ্জটা কিভাবে হয়, একটা ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে। আমি আপনাদেরকে বলছিলাম আমাদের যে বইগুলো আছে এই বইগুলোতে 3টা ফর্ম দেওয়া থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, বাট টোটাল 5টা ফর্ম থাকে যেটাকে কনজুগেশন অফ ভার্ব বলে। এই ফর্মগুলো সম্পর্কে আমাদের অনেকেরই ক্লিয়ার কনসেপ্ট বা ভালো ধারণা নেই। এটা না থাকার কারণেই আমরা ইংলিশে কথা বলতে পারি না। যেমন এই যে ড্রাইভস এর পাস্ট ফর্ম ড্রোভ, এই কথাটা কতজন জানে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না। এটা না জানার কারণেই যখন কেউ আপনাকে বলবে সে একটা গাড়ি চালিয়েছিল, বলেন তো ইংলিশ কি, আপনি তো বলতে পারবেন না, শুধু টেন্স পড়ে রাখে অনেকে। তাহলে আপনি বলেন ওয়াজ ড্রাইভ, ডিড ড্রাইভ, এইসব বলে এটা কাভার করার চেষ্টা করে। বাট মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম কি, এটা কিন্তু সবাই জানে না। আর সেখানে আমার সেটাই বসাতে হয়। এই কনসেপ্ট না থাকার কারণে আমরা কথা বলতে পারি না। তাহলে দেখেন ভার্বের ফর্ম নিয়ে একটু কথা বলি। দেখেন ভার্ব ওয়ান, প্রত্যেকটা বই, আপনি যে কোনো গ্রামার বই যান, স্পোকেন ইংলিশের বই পড়তে যান, এইগুলো আপনি দেখবেন, বাট এগুলো কেউ চর্চা করে না, কেউ পড়ে না। সবাই অতি রঞ্জিত করা যে টপিকগুলো থাকে, বিভিন্ন রংচং করা কন্টেন্ট, ফানি কন্টেন্ট, সেগুলো বেশি দেখে। বাট ল্যাঙ্গুয়েজের অরিজিনটা যে কি, কিভাবে যে একটা সেন্টেন্স গঠিত হচ্ছে, কিভাবে একটা সেন্টেন্সের অর্থের পরিবর্তন হচ্ছে, এইটাই বোঝে না। অনেকে বিভিন্ন প্রোনাউন্সিয়েশন শেখে, এটা শেখে ওটা শেখে, কোনো লাভ আছে? এই এডুকেশন, এটা এডুকেশন না, এটা এডুকেশন, এডুকেশন। অনেকে এরকম ভিডিও দেখে এনজয় করে, বাট এই ল্যাঙ্গুয়েজের ভিত্তিটা কি, ল্যাঙ্গুয়েজটা কিভাবে হচ্ছে, সাবজেক্ট কি, ভার্ব কি, ভার্বের ফর্ম কি, ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে যে অর্থের পরিবর্তন হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, এইটাই কেউ বোঝে না।
না বুঝে আশপাশ দিয়ে ল্যাঙ্গুয়েজ শেখে, এদিক ওদিক এদিক ওদিক থেকে বিভিন্ন কন্টেন্ট দেখে, এই জন্য শিখতে পারে না। কিন্তু মেইন জায়গাটা আসতে হবে। দেখেন, ভার্ব টু এর মানে কি? পাস্ট ফর্ম। ভার্ব টু, ভার্ব থ্রি, ভার্ব থ্রি, পাস্ট পার্টিসিপল, ভার্ব ফোর, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল বা কন্টিনিউয়াস ফর্ম, ভার্ব ফোর, ভার্ব ফাইভ, এটাকে বলা হয়, এটাকে বলা হয় থার্ড পারসন ফর্ম। বলেন তো এটাকে কি বললাম? থার্ড পারসন ফর্ম। এই ফর্ম আমরা অনেকেই বিভিন্ন বইতে দেখি, কিন্তু আমরা ইগনোর করে যাই। আমরা এই ফর্ম বইতে দেখার পরেও ইগনোর করে যাই, পড়ি না। কিন্তু আমার স্টুডেন্টদের আমি যখন স্পোকেনের ক্লাস শুরু করি বা করব, আগে ভার্বের ফর্ম খাতায় লেখায় তারপরে এই ল্যাঙ্গুয়েজটা শেখানো শুরু করবো স্পোকেনের ভিতরে আসলে। হ্যাঁ, এখন তো গ্রামারের সিরিজ চলছে পেইড কোর্সের, যেটা, তো এটা শিখতে হবে। যেমন মনে করেন ইট, এই ইট মানে হচ্ছে কি? খাওয়া। এর একটা পাস্ট ফর্ম আছে, সেটা হচ্ছে এট। এইটা আপনাকে জানতে হবে। এইটা আপনি যতদিন না জানবেন, আপনি যেখান থেকে ইংরেজি শেখেন, যাই শেখেন না কেন, যত রুলস শেখেন, স্ট্রাকচার শেখেন, কোনো কাজে লাগবে না। আপনি যাই শিখতে যান, স্পোকেন ইংলিশ মানে কি? মানে হচ্ছে কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সব কাজই ভার্বকে নিয়ে। যদি আপনি সেই লেখা থাকবে সাবজেক্ট প্লাস ভার্বের অমুক ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্বের ভার্ব টু, ভার্ব থ্রি, ভার্ব ফোর, এইগুলো যদি আপনি এখন না বোঝেন, আপনি কিভাবে ইংরেজি শিখবেন? এই ইট এট এর পাস্ট পার্টিসিপল ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ইটিং। হ্যাঁ, এর থার্ড পারসন ফর্ম হচ্ছে ইটস। মানে ইটস মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস বসে, এটা হচ্ছে মূলত সেই ফর্মটা। ঠিক আছে? এরপর দেখেন, আমি আরেকটু বলি। রাইট, এই রাইট মানে কি? কথাটা বলছেন, রাইট মানে কি? লেখা। এর পাস্ট ফর্ম কি? রোট। পাস্ট পার্টিসিপল রাইট, রোট, রিটেন। অনেকে বলে রাইটেন, রাইটেন না, প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে রিটেন। রাইট, রোড, রিটেন। ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন না, ড্রিভেন। হ্যাঁ, রাইট, রোড, রিটেন। কন্টিনিউয়াস ফর্ম কি? রাইটিং। এখন আমাদের যে বইগুলো আছে, এগুলোতে তিনটা ফর্ম থাকে, বাকি দুইটা ফর্ম থাকে না কেন? এই যে ভি ফোর বা ভি ফাইভ, এই দুইটা ফর্ম না থাকার কারণ হচ্ছে, মনে করা হয় যে টেন্স শেখার সঙ্গে সঙ্গে এই দুইটা ফর্ম শেখা হয়ে যায় আমাদের। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হলেই ভার্বের সাথে আইএনজি, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস। কিন্তু না, এই লাস্টের যে দুইটা ফর্মের কথা বলছি, এই দুইটা ফর্মও জানার প্রয়োজন আছে, শেখার দরকার আছে। সেটা কোথায়, আমি এখন আপনাদেরকে সেটা দেখাবো। সবাই একটু মনোযোগ দিন। আমি যদি আরো কয়েকটা ফর্ম একটু লিখি, দেখেন। ড্র মানে কি? আঁকা। পাস্ট ফর্ম কি জানেন? ড্রিউ। পাস্ট পার্টিসিপল ড্রন। তাহলে আমি যদি বলি সে একটা ছবি এঁকেছে, বলেন তো ইংলিশ কি? DRAWN। তখন আমার ইংলিশ হয় হি হ্যাজ ড্রন আ পিকচার। এই ফর্মটা বলবে, এর আগে হ্যাভ অথবা হ্যাজ বসে। হ্যাঁ, হি হ্যাজ ড্রন আ পিকচার। কিন্তু আমি যদি বলি সে একটা ছবি এঁকেছিল, বলেন তো ইংলিশ কি হবে? বলেন তো ইংলিশ কি হবে? হি ড্রিউ আ পিকচার। অর্থাৎ ড্র এর পাস্ট ফর্ম যে ড্রিউ, এইটা কিন্তু অনেকে জানে না। হ্যাঁ, এই কথাটা আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। দেখেন, এই যে ভি টু যেটা না, আপনি ইমাজিন করতে পারবেন না। আহ, একটা স্টুডেন্ট ছিল, মানে আমার কাছে আসছিল, সে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, এবং সে হচ্ছে বিবিএ ফ্যাকাল্টিতে, অর্থাৎ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ে। তার সিজিপিএ 3.80-র উপরে, এবং সে ফার্স্ট বয় তাদের ক্লাসে। পাবলিক ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, আমার রিলেটিভস। তো তার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ে, তার সিজিপিএ 3.80, তার উপরে। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম সে ভাত খেয়েছিল, এর ইংলিশটা কি বলতো? সে বলতে পারেনি। সে ভাত খেয়েছিল। এখানে 147 জন আসছে, 147 জনের মধ্যে আমি বলতে পারি 100 জনই পারবে না। এতটাই দুর্বল বেসিক আমাদের দেশের স্টুডেন্টরা ইংলিশে। এটা তো আমি আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি। সে ভাত খেয়েছিল, ইংলিশ কি? অনেকে সে বলে হি ওয়াজ ইট রাইস, হি ডিড ইট রাইস, এভাবে কথা বলে। অর্থাৎ এই যে ইট মানে খাওয়া, এর পাস্ট একটা ফর্ম আছে ATE, এট। এই ফর্মটাই সে জানে না, এই ফর্মটাই মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না। এটা কেন জানে না জানেন? এটা না জানার মেইন রিজন কি জানেন? প্রত্যেকে মেইন যে ওয়ার্ডটা এটা বোঝে, ইট, রাইট, ড্র, ড্রাইভ, এগুলো বোঝে। আবার এই যে ইটিং, রাইটিং, এটা তো কন্টিনিউয়াস টেন্সে বসে, এটাও সবাই বোঝে। আবার এই যে ফর্মটা দেখছেন না, ইটেন, রিটেন, ড্রন, এটা সম্পর্কেও অনেকেই পরিচিত। এর কারণ কি জানেন? এই ফর্মগুলো, এই যে ফর্মগুলো, এই ফর্মগুলো পারফেক্ট টেন্স গুলোতে বসে। আরেকটা জায়গায় বসে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সমস্ত স্ট্রাকচারে মেইন ভার্বটাই পাস্ট পার্টিসিপল ফর্ম হয়।
বি থ্রি বসে। এছাড়া আবার এই ফর্মগুলো অ্যাজেক্টিভ হিসাবেও বসে, অ্যাজেক্টিভ হিসাবেও বাক্যে বসে। তার মানে এই প্রথমটা, দ্বিতীয়টা, মানে তৃতীয়টা এবং চতুর্থটা, এগুলো অনেকের কাছে পরিচিত। কিন্তু এই যে ভি টু যেটা মানে পাস্ট ফর্ম, যেটা যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়, এটা সম্পর্কে মোস্ট অফ দ্য স্টুডেন্ট পরিচিত নয়, আনফ্যামিলিয়ার এই ফর্মগুলো, এই ওয়ার্ডগুলো। কেন? কারণ এইটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সেই ব্যবহৃত হয়, অন্য কোনো স্ট্রাকচারে হয় না। কিন্তু আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশন বা প্রচুর কথাবার্তা পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে হয়। এখন এই পাস্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, মানে ভি টু। অর্থাৎ ভি টু মানে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম, মেইন ভার্বের পাস্ট ফর্ম, কোনো ওয়াজ ডিড এগুলো না। ওয়াজ ডিড যদি মেইন ভার্ব হিসেবে বসে তাহলে বসানো যেতে পারে, কিন্তু অন্যান্য যে কোনো ভার্ব আপনি যখন বলবেন, বাংলায় যখন একটা সেন্টেন্স বলবেন, সেই ভার্বটার পাস্ট ফর্ম কি আপনি জানেন? যদি না জানেন আপনি কিভাবে ইংলিশে কথা বলবেন? আমি যদি বলি আপনাকে যে সে একটা গ্লাস ভেঙেছিল, বলেন তো ইংলিশ কি? এখন আপনি হয়তো জানেন যে এই যে কথাটা আপনি বললেন, সে একটা গ্লাস ভেঙেছিল, এটা পাস্ট টেন্সের একটা সেন্টেন্স। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকলে তাকে পাস্ট টেন্স বলে। পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন সে ইংরেজি কি? হি। গ্লাস ইংরেজি কি? গ্লাস। এবার ভাঙা ইংরেজি কি? এখন আপনি যদি জানেন যে ভাঙা ইংরেজি ব্রেক, এই ব্রেকের আবার পাস্ট ফর্মটা কি? এটা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানেন। এই জন্য কি বলে? ওয়াজ ব্রেক, ডিড ব্রেক, অথবা কি বলে? ব্রোকেন। কিন্তু ব্রোকেন যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। সো ব্রেকের পাস্ট ফর্ম যে ব্রোক, এইটাই কিন্তু জানে না। আর এটা যদি আপনি না জানেন, কোনো টেন্স শিখে, টেন্সের স্ট্রাকচার শিখে আপনার লাভ আছে? কখনো কোনোভাবে ওই বাক্যটাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন যে সে একটা গ্লাস ভেঙেছিল? আপনাকে এটা বলতে হবে হি ব্রোক আ গ্লাস, অর্থাৎ আপনাকে এটা জানতে হবে যে ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক। তো আপনি হয়তো 25টা, 50টা বা সর্বোচ্চ 100টা পরিচিত ভার্বের ফর্ম জানেন, বাট শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম আপনি জানেন না, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। তাহলে আপনি বিভিন্ন স্ট্রাকচার শিখে আপনি কিভাবে ইংলিশে কথা বলবেন? এই ভার্বের ফর্মটা ডেভেলপ করা জরুরি। এই ভার্বের ফর্মের একটা পিডিএফ ফাইলও আমি আপনাদের ফ্রি ক্লাসের ভিতর দিয়েছিলাম। তাহলে দেখেন, আমি যদি বলি ব্রেক, এর মানে কি? ভাঙা। এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, পাস্ট পার্টিসিপল ব্রোকেন, প্রেজেন্ট পার্টিসিপল ব্রেকিং, থার্ড পারসন ব্রেকস। হ্যাঁ, তাহলে আমি যদি বলি হি হি ব্রেকস আ গ্লাস, সে একটা গ্লাস ভাঙে। আমি যদি বলি হি ব্রোক আ গ্লাস, সে একটা গ্লাস ভেঙেছিল। হি হ্যাজ ব্রোকেন আ গ্লাস, সে একটা গ্লাস ভেঙেছে। হি ইজ ব্রেকিং আ গ্লাস, সে একটা গ্লাস ভাঙছে। তাই না? তো এইভাবে ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমেই কিন্তু কথার পরিবর্তন হয়। অর্থাৎ টেন্সের স্ট্রাকচার মূলত কি? টেন্সের স্ট্রাকচার কিন্তু মূলত এই ভার্বের ফর্মের পরিবর্তন। এবার দেখেন, এইভাবে প্রত্যেকটা প্রিন্সিপাল ভার্বের ফর্ম হয়। ইন দিস ওয়ে আমি আরো একটা ভার্ব লিখি, গো। গো মানে কি? যাওয়া। পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। হ্যাঁ, পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, গিয়েছিল। পাস্ট পার্টিসিপল গন, প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং, থার্ড পারসন গোস। তাই না? এইবার দেখেন, আমি যদি বলি ডু, এই ডু ভার্বের পাস্ট ফর্ম কি? ডিড। এর পাস্ট পার্টিসিপল কি? ডান। এর প্রেজেন্ট পার্টিসিপল কি? ডুইং। এর থার্ড পারসন কি? ডাস। এইবার দেখেন, আমি আরেকটা ভার্ব বলি, হ্যাভ। এই হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কি জানেন? অনেকে বলি হ্যাভ হ্যাজ হ্যাড, বাট না। এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এর পাস্ট পার্টিসিপলটাও হ্যাড। এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং। কি বললাম? হ্যাভিং। এর থার্ড পারসন হচ্ছে হ্যাজ। থার্ড পারসন হচ্ছে হ্যাজ। মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ফর্মটা বসে। এইবার দেখেন, বি, এটা একটা ভার্ব। এই ভার্বটার বাংলা অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হওয়া আর একটা হচ্ছে থাকা। এর এটা একটা মেইন ভার্ব, বেস ফর্ম ভার্বের। বাট এইটার আবার প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, মানে অন্যান্য সকল ভার্বের মতোই, বাট এটা একটু ভিন্ন। অ্যাম, ইজ, আর। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। এইগুলোকে আমরা কি বলি? এই যে অ্যাম, ইজ, আর ওয়াজ, আর, এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি না? এগুলো কন্টিনিউয়াস টেন্সে বসে না? কিন্তু এইটা আপনারা বলবেন না। আপনারা এগুলো অক্সিলারি মানে কি জানেন? অক্সিলারি মানে হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি? হেল্পিং মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। অর্থাৎ বোঝার চেষ্টা করেন, আমি যে কথাটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে এই ভার্বগুলো কিন্তু মেইন ভার্ব হিসাবেও বসতে পারে। যখন মেইন ভার্ব হিসাবে বলবে তখন আপনি কেন এটাকে অক্সিলারি ভার্ব বলবেন? এদের একটা নাম আছে, সেটা হচ্ছে বি ভার্ব।
অক্সিলারি হচ্ছে তখন হবে যখন অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। তাহলে আমি কি বলছি দেখেন, এই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল মানে ভি থ্রি যেটা সেটা হচ্ছে বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং। থার্ড পারসন ফর্ম ওইভাবে হয় না, তারপর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বা ওয়াজ এগুলো বসানো হয়। এখন দেখেন আমি কি বলছি, এই বি এর বাংলা অর্থটা কি বলছি, হওয়া বা থাকা। অর্থাৎ এটা কিভাবে মেইন ভার্ব হিসেবে বসে বা কাজ করে, ফাংশনটা ক্লিয়ার করার চেষ্টা করছি আমি। মনোযোগ দিয়ে এইবার দেখেন, এই জায়গা থেকে এটা শুরু হবে। আমি মনে করেন একটা সাবজেক্ট নিব, হি। এবার আমি একটা ভার্ব দিব, রাইটস। এই দুইটা ওয়ার্ডের বাংলা কি, হি রাইটস এর বাংলা কি, সে লেখে। কথাটা বোঝেন, হি রাইটস এর বাংলা কি, সে লেখে। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে, এটা আমি আপনাদের আগেও বলছি। তাহলে সে কি লেখে, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। এবার আমি যদি বলি হি বি, এই বি এর মানে কি বলছি বলেন তো, হওয়া অথবা থাকা। তাহলে আমি যদি বলি হি বি, এর মানে কি জানেন, সে হয় বা সে থাকে। তাহলে আমি যদি বলি হি বি আর ডক্টর, এর বাংলা অর্থ কি, সে একজন ডাক্তার হয়, সে একজন ডাক্তার হয়। বোঝার চেষ্টা করেন। এবার দেখেন, আমি যদি বলি যে হি রাইট এর পাস্ট ফর্ম কি, রোড, আমি যদি বলি হি রোড, তাহলে এর বাংলা কি, সে লিখেছিল কি, আর লেটার, এর বাংলা হচ্ছে সে একটা চিঠি লিখেছিল। তাহলে বি এর পাস্ট ফর্ম কি, ওয়াজ ওয়্যার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার। তাহলে আমি যদি বলি হি ওয়াজ আ ডক্টর, তাহলে এটা কি হবে, সে একজন ডাক্তার ছিল। আবার দেখেন, এই এইটাকে আমি যদি ফিউচারে বলি যে সে একটা চিঠি লিখবে, তাহলে ফিউচার টেন্সের স্ট্রাকচার কি, শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্মটা বসে। তাহলে হি উইল রাইট, দেখেন, হি উইল রাইট আ লেটার, এর বাংলা অর্থ কি, সে একটা চিঠি, সে একটা চিঠি লিখবে। তাহলে এখানে কি হবে, এখানে আমার বিটাই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তাহলে হি উইল বি, বি মানে কি, হওয়া, উইল বি মানে হবে, আর ডক্টর, সে একজন ডাক্তার হবে। এখন আমরা মনে করি কি যে শ্যাল বি বা উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলে, বাট এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস না, এটা কি, ফিউচার ইনডিফিনিট টেন্স। এই বিটা মেইন ভার্ব, উইলটা অক্সিলারি ভার্ব। আবার বোঝেন, আমি যদি বলি হি ইজ রাইটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি ইজ রাইটিং আ লেটার, অর্থাৎ রাইট ভার্বের কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ মুডটা কি, রাইটিং। তাহলে বি এর কন্টিনিউয়াস ফর্ম কি, বিং। তাহলে বিং দিয়ে আপনি যদি সেন্টেন্স তৈরি করেন, আপনি যদি বলেন হি ইজ বিং, এর বাংলা অর্থ কি, সে হচ্ছে কি, আমি যদি বলি আর ডক্টর, অর্থাৎ সে একজন ডাক্তার হচ্ছে। ডাক্তার হওয়াটা তার একটা প্রোগ্রেসের মধ্যে আছে, একটা কন্টিনিউয়াস সেন্সের মধ্যে আছে। হি ইজ বিং আ ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছে, পড়াশোনা করছে। হ্যাঁ। আবার দেখেন, বিন, বি ডাবল এন, তাহলে এই রাইটের পাস্ট পার্টিসিপল কি, রিটেন। রিটেন, বি এর পাস্ট পার্টিসিপল কি, বি ডাবল এন, বিন। হ্যাঁ, তাহলে এটা কোথায় বসে, পারফেক্ট টেন্স গুলোতে বসে। তাহলে আমি যদি বলি যে হি হ্যাজ রিটেন আ লেটার, এর বাংলা অর্থ কি, সে একটা চিঠি লিখেছে। এবার আমি যদি এখানে বলি, তাহলে হি হ্যাজ বিন আ ডক্টর, বিন আ ডক্টর, এর বাংলা অর্থ কি, সে একজন ডাক্তার হয়েছে। এর বাংলা কি, সে একজন ডাক্তার হয়েছে। তার মানে আমার কথাটা বোঝেন, এই বিনের পরিবর্তে কিন্তু আপনি যদি বলেন হি হ্যাজ বিকাম এ ডক্টর, এর মানেও কিন্তু সে একজন ডাক্তার হয়েছে, বিকাম মানেও হওয়া। আপনি যদি বলেন হি হ্যাজ গট আ ডক্টর, গেট এর গেট মানেও হওয়া বোঝায়, তার মানেও হয় যে সে একজন ডাক্তার হয়েছে। বাট বি এর মানে কি, হওয়া বা থাকা, এর পাস্ট পার্টিসিপল বিন, তাহলে হয়েছে। এইবার একটা কথা বোঝেন, এইখানে যে হি বি এ ডক্টর দিলাম, এই বিটা কি, বেস ফর্মের ভার্ব। এইটার আবার একটা প্রেজেন্ট ফর্ম আছে, সেটা হচ্ছে অ্যাম ইজ আর, এই জন্য এখানে বি না দিয়ে এখানে এই ইজ দেওয়া হয়। হ্যাঁ, হি ইজ আ ডক্টর। তার মানে আমি মূলত আপনাদের কি বোঝাতে চাচ্ছি দেখেন, এই বি ভার্বটা অন্য সকল ভার্বের মতোই, বাট একটু ভিন্ন। তার মানে কি, যেমন এখানে যে বাক্যগুলো আমি রাইট দিয়ে লিখলাম, রাইট একটা প্রিন্সিপাল ভার্ব, এবং আমি যখন বিভিন্ন টেন্স মেনটেন করে লিখছি, রাইট ভার্বের বিভিন্ন ফর্ম আমাকে লিখতে হচ্ছে। অর্থাৎ কোথাও রাইট লিখছি, কোথাও রোট লিখছি, কোথাও উইল রাইট লিখছি, কোথাও ইজ রাইটিং লিখছি, কোথাও হ্যাজ রিটেন লিখছি। এইভাবে লিখে কি হচ্ছে, বাক্যগুলোর সেন্টেন্সের মিনিং এর পরিবর্তন হচ্ছে, টাইমের পরিবর্তন হচ্ছে। একইভাবে এই বি ভার্বটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করে তার বিভিন্ন ফর্ম যখন আমি এখানে লিখছি, আমার সেন্টেন্সের অর্থের পরিবর্তন হচ্ছে। হি ইজ আ ডক্টর, সে হয় একজন ডক্টর। হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে। হি ইজ বিং আ ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছে। হি হ্যাজ বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছে। তাহলে এই যেগুলো আমি লিখলাম, এগুলো আমার কি হলো, টেন্সের পরিবর্তন হলো, বাট সেটা কি দিয়ে, বি ভার্ব দিয়ে। তার মানে আমি আপনাদের মূলত কি বোঝাতে চাচ্ছি সেটা জানেন,
আমরা জানি, কথাটা এবার মনোযোগ দিয়ে বোঝেন। আমরা জানি বা আমরা মনে করি এই অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার বা শ্যাল বি, উইল বি শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে। অথবা এই যে বিন বা বিং, এটা প্যাসিভ ভয়েসে বসে। এই যে বিন বা বিং এগুলো দেখলে অনেকে মনে করবে না যে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, যারা গ্রামার পড়ছে, যারা স্ট্রাকচার জানে, এটা দেখলে আপনি মনে করবেন কি যে এটা তো প্যাসিভের স্ট্রাকচার, এই যে অ্যাম বিং, ইজ বিং, আর বিং বা বিং। হ্যাঁ, কিন্তু না, এই অ্যাম ইজ আর, অজয়ার, শ্যাল বি, উইল বি, বিং, বিং এরা নিজেরাই অন্যান্য সকল প্রিন্সিপাল বা মেইন ভার্বের মতো মেইন ভার্ব হিসেবে বসতে পারে। এদেরও অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্বের মতো নিজস্ব অর্থ আছে, সেই অর্থ তারা প্রকাশ করতে পারে। অর্থাৎ এই রাইট যেমন মেইন ভার্ব, ইট যেমন মেইন ভার্ব, ড্র যেমন মেইন ভার্ব, গো যেমন মেইন ভার্ব, এবং এই ভার্বগুলোর যেমন পাঁচটা ফর্ম আছে, এই বি ভার্বেরও পাঁচটা ফর্ম আছে। এই বি ভার্বও তাদের নিজস্ব অর্থ অনুযায়ী যে কোনো টেন্সের স্ট্রাকচারে বসতে পারে। তার মানে কি, এই যে অ্যাম, ইজ আর, ওয়াজ ওয়্যার, বিন, বিং এগুলো কিন্তু শুধুমাত্র যে কন্টিনিউয়াস টেন্সে বসবে, শুধুমাত্র যে অক্সিলারি ভার্ব সেটা না। এরা অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্বের মতো যে কোনো টেন্সের স্ট্রাকচারে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী, নিজস্ব ফর্ম অনুযায়ী তারা বসতে পারে এবং অর্থ দিতে পারে। এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে আপনাদের, রাখতে হবে। এই বি এর মানে আবার থাকা। যদি আমার এই এক্সটেনশনে পার্সন থাকে তাহলে বি এর মানে হওয়া। আর যদি প্লেস থাকে, প্লেস জায়গাকে যদি ইন্ডিকেট করা হয় অ্যাডভার্ব, তাহলে বি এর মানে থাকা। যেমন আমি কি বলছি, যে বোঝার চেষ্টা করেন, আমি এখানে আপনাদেরকে বলছি যে হি ইজ আ ডক্টর। এখন আপনি যদি এখানে বলেন যে হি ইজ ইন ঢাকা, এর বাংলা অর্থ কি? সে এখন ঢাকায় আছে। এই ইজের মানে কিন্তু তাহলে আমার থাকা বোঝাচ্ছে, থাকা বোঝাচ্ছে। আমি যদি বলি এখানে যে হি ওয়াজ ইন ঢাকা, এর মানে কি? সে ঢাকায় ছিল। আমি যদি এখানে বলি যে হি উইল বি ইন ঢাকা টুমোরো, হ্যাঁ, এইভাবে যদি একটা কথা বলি, সে আগামীকাল ঢাকায় থাকবে, তাহলে এই বি এর মানে এখানে কি? থাকা বোঝাচ্ছে। আর যে কোনো প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন ব্যবহার করতে হয়। ঠিক আছে, ছোট জায়গা হলে অ্যাট, বড় জায়গা হলে ইন। এবার আমি যদি বলি হি ইজ লিভিং ইন ঢাকা, সে ঢাকায় বাস করছে, আমরা বলি না এরকম, সে ঢাকায় বাস করছে। এই লিভিং এর পরিবর্তে আপনি যদি বলেন যে হি ইজ বিং ইন ঢাকা, তার মানে কি? সে ঢাকায় থাকছে, সে ঢাকায় বাস করছে। আবার আপনি যদি বলেন হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন ইন ঢাকা, সে ঢাকায় থেকেছে, টি এইচ এ কে, সে ঢাকায় থেকেছে, ঢাকায় থেকেছে ফর 2 মান্থ, 2 মাস। তো এই বিনের মানে কি? থাকা। তাহলে আমি কি বললাম, এই বি ভার্বের দুইটা মিনিং, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। এরা মেইন ভার্ব হিসাবে অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্বের মতোই যে কোনো টেন্সের স্ট্রাকচারে বসতে পারে। ঠিক আছে, এবং এদেরও ফর্ম আছে। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন? আমি কি একটু ক্লিয়ার করতে পারছি এই জায়গাটা কি বললাম? যে এরা শুধুমাত্র অক্সিলারি ভার্ব না, শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সে বসে না, এরা কি করে বলেন তো, কি বললাম? মেইন ভার্ব হিসাবেও বসে। ঠিক আছে, এবং এদেরও ফর্ম আছে, এদেরও অর্থ আছে, এরা যে কোনো টেন্সের স্ট্রাকচারে বসতে পারে। কথা ক্লিয়ার? হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? তো এইটা আগে বলছি, তারপর আমি দেখাচ্ছি বাদ বাকি যে পার্টটা আছে। এরপর দেখেন, আর একটু নেওয়ার চেষ্টা করেন, জাস্ট ওয়েট আ মিনিট। এইবার দেখেন, এই ফাংশনগুলো ক্লিয়ার না করতে পারলে কখনোই ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে পারবেন না, এটা খুবই দরকার। তাহলে আমি যদি একটু আবার আমার ফাইলের ভিতরে চলে আসি, এইখানে here you can see, ওকে, সো এইখানে আপনি কয়টা সেন্টেন্স দেখেন, এই যে বাক্যগুলো, I'm a doctor, he's a teacher, they are farmers, Rohim is a good boy, you are a very smart girl, he is good at English, Karim is a scientist, Rupa is a beautiful girl। এই যে বাক্যগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সাবজেক্টের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম কোনটা? এই অ্যাম ইজ আর। অর্থাৎ এরা কিন্তু একটাও কন্টিনিউয়াস টেন্স না। কারণ কি? এই অ্যাম ইজ আরটাই এখানে মেইন ভার্ব। এদের অর্থ কি? হওয়া বা থাকা। এক্সটেনশনে যদি পার্সন থাকে তাহলে এগুলোর অর্থ হওয়া, যদি প্লেস থাকে তাহলে এদের অর্থ থাকা। এবং এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোকে বলা হয় মূলত কমপ্লিমেন্ট যুক্ত বাক্য। কমপ্লিমেন্ট, এই ডক্টর, টিচার, ফার্মার এগুলো কিন্তু কোনো অবজেক্ট না। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আই অ্যাম আ ডক্টর, এই আই সাবজেক্ট, অ্যাম ভার্ব, ডক্টর অবজেক্ট, বাট না, এগুলোকে অবজেক্ট বলা যায় না। অবজেক্ট
তখনই হয় যখন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়। এগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে পরিপূরক। এমন কোনো বাক্য যে বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু হয়। যে লোকটা আই সেই লোকটাই ডক্টর, যে ডক্টর সেই আই, যে হি সেই টিচার, যে টিচার সেই হি, যারা দে তারাই ফার্মার, যারা ফার্মার তারাই দে। অর্থাৎ সাবজেক্টে যে থাকে অবজেক্টেও সে, তার সম্পর্কেই বলা হচ্ছে। এটাকে কমপ্লিমেন্ট বলে। তাহলে এই সবগুলো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, নট কন্টিনিউয়াস। এতটুকু আগে বোঝেন। অ্যামিজার দেখলেই একটা বাক্যে আমরা মনে করি কন্টিনিউয়াস, বাট না, এগুলো সবই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইটা আগে বোঝার চেষ্টা করেন। এরপর দেখেন এগুলোকে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে সেটা দেওয়া আছে, যে জাস্ট এই ভার্বগুলোর সাথেই নট বসালে বাক্যগুলো নেগেটিভ হয়ে যাবে, ভার্বটাকে সাবজেক্টে আগে আনলে ইন্টারোগেটিভ হবে। আমি পিডিএফ পাঠিয়ে দিব, আর এগুলো অনেক সুন্দর করে সাজানো আছে, আপনি নিজের একটু দেখে নিন। এইবার আসি, এই বি ভার্ব গুলো যখন কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে তখন আমরা কিভাবে ব্যবহার করি। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তো যখন এরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে বলবে তখন কিন্তু এই বি ভার্ব গুলোর কোনো অর্থ থাকবে না। এই যে বলছি এদের অর্থ হওয়া বা থাকা, এটা তখনই হবে যখন এরা মেইন ভার্ব হিসেবে বসবে। বাট যখন অন্য একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের আগে বসবে তখন এর কোনো অর্থই হবে না, দ্যাট ইজ নো মিনিং। জাস্ট স্ট্রাকচারটা মেনটেন করে, আর যে মেইন ভার্বটা থাকে সেটাকে সঠিক টাইম অনুযায়ী কথা বলতে সাহায্য করে। ইভেন একটা সেন্টেন্সকে এরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্যই ব্যবহৃত হয়। অর্থাৎ হি ইজ প্লেইং ফুটবল, এখানে ইজের কোনো মানে নেই। এই যে বলছি অ্যাম ইজ আর এর মানে হওয়া বা থাকা, এইখানে কোনো মানে আসবে না। মানেটা তখন দিবে যখন ওই অ্যাম ইজ আর, যখন ওই ওয়াজ ওয়্যার, যখন ওই বিন বা বিং মেইন ভার্ব হিসেবে বসবে। বাট এগুলো যদি আরেকটা অক্সিলারি, আরেকটা মেইন ভার্বের আগে বসে, অক্সিলারি ভার্ব হিসেবে বসে, হেল্পিং ভার্ব হিসেবে বসে, তাহলে তারা কোনো অর্থ দিতে পারে না, অর্থ দিবে না। তাহলে হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে, এখানে ইজের কোনো অর্থ নেই। ইজটা জাস্ট নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য এখানে বসে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকছে। করিম ইজ ওয়ার্কিং এট আ কোম্পানি, করিম কোম্পানিতে চাকরি করছে। তাহলে প্লেইং মানে খেলা, ড্র মানে আঁকা, ওয়ার্ক মানে কাজ করা, এই ওয়ার্ডগুলোরই মূলত অর্থ এখানে দিবি। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। ইউ আর রাইটিং আ লেটার, তুমি একটা চিঠি লিখছো। অর্থাৎ রাইট মানে লেখা, এই ওয়ার্ডটাই মূলত অর্থ দিবে। অ্যামিজার কিন্তু এখানে কোনো অর্থ দিবে না। এরা কি করে? নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে। সেটা কেমন দেখেন, এই বাক্যগুলোকে আপনি যদি নেগেটিভ করতে চান, জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট বসাবেন, বাক্য নেগেটিভ হয়ে যাবে। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনবেন, বাক্য ইন্টারোগেটিভ হয়ে যাবে। ইউ আর রাইটিং আ লেটার, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ, মানে তুমি কি ভাত খাইতেছো, তুমি কি ভাত খাইতেছো। আরন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাইতেছো না। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে। আর দে প্লেইং ফুটবল, আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না। আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না। এইভাবে এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়। এগুলো আমি থার্ড ক্লাসে দেখিয়েছিলাম। আরেকটা কথা বলছিলাম আপনাদের, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত চার প্রকার আছে জানেন। ইয়েস নো কোশ্চেন, ডাবল ইউএস কোশ্চেন, ট্যাগ কোশ্চেন এবং এমবেডেড কোশ্চেন। মেইনলি দুইটা, এটা হচ্ছে ইয়েস নো অ্যান্ড ডাবল ইউএস। অর্থাৎ যে কোশ্চেনটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। আর তার আগে যদি আপনি একটা ডাবল ইউএস ওয়ার্ড বসান তাহলে ইনফরমেটিভ কোশ্চেন বা ডাবল ইউএস যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইনফরমেটিভ মানে ডাবল ইউএস ওয়ার্ড ইউজ করলে সেখানে একটা ইনফরমেশন দিতে হয়। অর্থাৎ আমি যদি বলি আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে, ইউ ক্যান সে ইয়েস আর নো, হ্যাঁ খেলছে বা না খেলছে না। কিন্তু যদি কোশ্চেনটা ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে হয় তখন তার ইয়েস নো বলতে পারবেন না, আপনাকে ডিটেলস অ্যান্সার দিতে হবে। ওয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে। ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। ওয়াই আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না। ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা সেন্টেন্সকে এইভাবে ট্রান্সফর্ম করা শিখতে হয়, আমি দেখাবো এখনই সেটা কিভাবে করবেন। অর্থাৎ সিচুয়েশন অনুযায়ী যে ডাবল ইউএস ওয়ার্ড লাগবে আপনি এখানে ইউজ করবেন। এইভাবে এই সেন্টেন্সগুলোকে কভার করতে হয়। এটা হচ্ছে নিয়ম। এই দেখেন, একটা সেন্টেন্স বা বাক্যকে কতভাবে কতগুলো ওয়েতে ট্রান্সফর্ম করা যায়। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে, মানে কি চালাইতেছে। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ নট ড্রাইভিং আ কার, এখানে কিন্তু এই অক্সিলারি ভার্বের অ্যাম ইজ আর কোনো মানে দিবে না, জাস্ট এগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য বসে। হি ইজেন্ট ড্রাইভিং আ কার,
সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার? সে কি একটি গাড়ি চালাচ্ছে? ইজন্ট হি ড্রাইভিং আ কার? সে কি একটি গাড়ি চালাচ্ছে না? ওয়ার ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার? সে কেন একটি গাড়ি চালাচ্ছে? সে কেন একটি গাড়ি চালাচ্ছে? ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার? সে কোথায় একটি গাড়ি চালাচ্ছে? ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার? সে কোথায় একটি গাড়ি চালাচ্ছে? ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার? কি বলছে তাহলে? যে সে কোথায় একটি গাড়ি চালাচ্ছে। হাউ ইজ হি ড্রাইভিং আ কার? সে কিভাবে একটি গাড়ি চালাচ্ছে। ওয়াই ইজেন্ট হি ড্রাইভিং আ কার? সে কেন একটি গাড়ি চালাচ্ছে না। ওয়েন ইজেন্ট হি ড্রাইভিং আ কার? সে কখন একটি গাড়ি চালাচ্ছে না। তো দেখছেন একটা সেন্টেন্সকে কতভাবে, কতগুলো ওয়েতে ট্রান্সফর্ম করা যেতে পারে। সর্বোচ্চ 12টা সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যায় এইভাবে যদি আপনি করেন। ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার? সে কোথায় গাড়ি চালাচ্ছে না। ওয়েন ইজেন্ট হি ড্রাইভিং আ কার? সে কখন চালাচ্ছে না। তাহলে এইভাবেই আবার আপনার পাস্ট টেন্সেও হয়ে থাকে। অর্থাৎ পাস্ট টেন্স মানে কি, ওই যে বি ভার্বটা, ওইটার পাস্ট ফর্ম কি, বি ভার্বের পাস্ট ফর্মটা কি, আগে এটা বোঝার চেষ্টা করেন। অজয়। তাহলে ওই অ্যামিজার যেভাবে ব্যবহৃত হয়েছে অজয়েরটাও সেইভাবেই ব্যবহৃত হবে। অর্থাৎ অজয়ের পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব হিসেবে বসবে, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে বসে সেটা অক্সিলারি ভার্ব হিসেবে হবে। যেমন এই যে বাক্যগুলো অজয়ের থাকলেই আমরা মনে করি যে পাস্ট কন্টিনিউয়াস, বাট না। পাস্ট ইনডিফিনিট টেন্সেও অজয়ের হতে পারে। কখন? যদি সেটা একাই থাকে, যদি সেটা নিজেই মেইন ভার্ব হিসেবে বসে। হি ওয়াজ আ গুড বয়, আই ওয়াজ আ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ আ ডক্টর, ইউ ওয়ার হ্যাপি, ইউ ওয়ার স্মার্ট গার্ল, দে ওয়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই সবগুলো সেন্টেন্স কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। এখানে ওয়াজ বা ওয়ারটাই হচ্ছে মূলত মেইন ভার্ব। আর ফিউচার টেন্সে কি হয়? আমি বলছি যে শ্যাল বি বা উইল বি। কথাটা বোঝেন। বিটা মূলত এখানে একদম বেস ফর্ম ভার্বের। আমি আবারও বলছি, অন্যান্য সব প্রিন্সিপাল ভার্বের মতোই বি ভার্বেরও 5টা ফর্ম আছে, বাট এটা কিন্তু একটু ডিফারেন্ট। বেস ফর্ম বা রুট ফর্ম হিসেবে বিই এটা বসে, এইটার আবার প্রেজেন্ট ফর্ম অ্যামিজার। বাট অন্য সব ভার্বের কিন্তু যেটা বেস ফর্ম সেটাই প্রেজেন্ট ফর্ম। কিন্তু এইটা একটু ডিফারেন্ট। বিটাও ভার্ব যার মানে হওয়া বা থাকা, আর ওই অ্যামিজারও ভার্ব যেটা ওই বি এর প্রেজেন্ট ফর্ম। কিন্তু অন্যান্য সকল ভার্বের মেইন যে ভার্বটা অর্থাৎ বেস ফর্ম যেটা, প্রেজেন্ট ফর্মও সেইটাই। কিন্তু এইখানে দেখেন, আই বি এ ডক্টর, আমি মনে করেন উইলটা বাদ দিলাম, তাহলে বাংলা অর্থ কি? আমি হই একজন ডাক্তার। সেইখানে বি না দিয়ে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আমি ইজ দিচ্ছি বা অ্যাম দিচ্ছি বা আর দিচ্ছি। পার্সন ভেদে হচ্ছে যে আই অ্যাম আ ডক্টর। কিন্তু যখন সেটা ফিউচারে করছি, আমার ফিউচার টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মেইন ভার্বের বেস ফর্ম। প্রেজেন্ট ফর্ম না, কিন্তু বেস ফর্ম, মানে রুট ফর্ম, অরিজিনাল যে ওয়ার্ডটা সেইটার বসাতে হয়। তো এই জন্য এখানে অ্যামিজ আর না বসাই কিন্তু বি বসতেছে, যে আই বি, বি মানে কি হওয়া, উইল বি হবে, হব। সো আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, তারা ফুটবলার হবে। আমরা শ্যাল বি বা উইল বি থাকলেই ভাবি কন্টিনিউয়াস, বাট না, কন্টিনিউয়াস কখন হবে? যখন এদের পরে আরেকটা ভার্ব থাকবে, তার সাথে আইএনজি হবে, তখন হবে। তখন কিন্তু এই শ্যাল বি, এইখানে যে বি এর অর্থ দেখছেন, এইটার কোনো অর্থ দিবে না, তখন ওই মেইন ভার্বের অর্থ দিবে। যেমন তার আগে বলি, এগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, তখন আপনি কিভাবে করবেন দেখেন। আই ওন্ট বি আ ডক্টর, আমি ডাক্তার হব না। হি ওন্ট বি আ টিচার, সে শিক্ষক হবে না। দে ওন্ট বি আ ফুটবলার, তারা ফুটবলার হবে না। যদি ইন্ট্রোগেটিভ করেন, উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। উইল দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে। উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে। ওন্ট ইউ বি আ ডক্টর, সে কি ডাক্তার হবে না। ওন্ট হি বি আ ফুটবলার, ওন্ট মানে উইল হি নট, মানে কন্ট্রাস্ট বা সংক্ষেপে উইল নট কে ওন্ট বলা যায়। সো এইভাবে জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ, এই ছাড়া আর কিছু না। এরপর দেখেন কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি, ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। এখানেও শ্যাল বি বা উইল বি বসবে, বাট এটা অ্যাকচুয়ালি কোনো অর্থ দিবে না। অর্থটা মূলত মেইন যে ভার্বটা সেইটা দিয়ে থাকে। যেমন আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা একটা ছবি আঁকতে থাকবে। করিম উইল বি গোয়িং টু ঢাকা, করিম ঢাকা যেতে থাকবে। অর্থাৎ যাওয়া, আঁকা, খেলা,
এই ওয়ার্ডগুলোই অর্থ দেয়। এগুলো ওইভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ হবে। তো সব কথার এক কথা হচ্ছে, আমি আরেকটা ভার্ব একটু দেখাবো, একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করতে হয়। সব কথার এক কথা হচ্ছে, বা মেইনলি যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে অ্যাম ইজ আর, ওয়াজ আর, বা শ্যাল বি, উইল বি, এই ভার্বগুলোকে আমরা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, এবং আমরা মনে করি এগুলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এই জায়গাগুলোতেই বসে। কিন্তু না, আমি আজকে কি বললাম আপনাদের, যে এই ভার্বগুলো অন্যান্য যে কোনো টেন্সের স্ট্রাকচারে মেইন ভার্ব হিসেবে বসতে পারে। যখন মেইন ভার্ব হিসেবে বসবে, তখন এই ভার্বগুলোর একটা অর্থ আছে, একটা মিনিং আছে। সেটা হচ্ছে আবার দুইটা দুইটা অর্থ দেয়, হওয়া বা থাকা। এক্সটেনশনে যদি প্লেস থাকে, তাহলে বি এর অর্থ থাকা। যদি পার্সন থাকে, বি এর অর্থ হওয়া। এবং এই হওয়া বা থাকা অর্থে অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্বের মতো এই ভার্বেরও পাঁচটা ফর্ম আছে, এবং এরাও যে কোনো টেন্সের স্ট্রাকচারে মেইন ভার্ব হিসেবে বসতে পারে। আবার যখন এরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে এই কন্টিনিউয়াস টেন্সগুলোতে, তখন এদের কিন্তু কোনো অর্থ আর থাকে না, দ্যার ইজ নো মিনিং। অর্থটা মূলত মেইন ভার্ব দিয়ে থাকে। এই ভার্বগুলো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। এই জায়গাটাতে আমি আবার আসবো, বাট এখন আমি একটু ডু ভার্ব নিয়ে কথা বলবো। একটার সাথে আরেকটাকে একটু কম্পেয়ার করতে হবে, তাহলে বিষয়টা সহজে বুঝতে পারবেন। কম্প্যারিজনটা দরকার আমাদের। বাট এই পর্যন্ত যে কথাগুলো বললাম বি ভার্ব নিয়ে, সেটা কি অ্যাকচুয়ালি বুঝতে পারছেন বা একটা কনসেপ্ট পেয়েছেন বি ভার্বের, যারা দেখছেন বা শুনছেন আমার কথাগুলো? বি ভার্ব নিয়ে যে কথাগুলো বললাম, জি। অ্যাকচুয়ালি যেটা হবে সেটা আমি বললাম। আচ্ছা, এরপর এরপর আমি একটু আপনাদের ডু ভার্ব নিয়ে কথা বলি। দেখেন ডু ভার্বটা মূলত কি বা কিভাবে ব্যবহৃত হয়। এই যে ডু, ডাজ, ডিড, বা আরেকটা ওয়ার্ড আছে ডান, বা আরেকটা আছে ডুইং, যেটাই হোক, আমরা জানি এই তিনটা ভার্ব আমাদের কাছে খুবই পরিচিত। সেন্টেন্স এটি ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্নভাবে বসে থাকে। এই ভার্বগুলো কখনো সেন্টেন্সকে নেগেটিভ করে, আবার কখনো ইন্টারোগেটিভ করে, আবার কখনো মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে একটি বাক্যে বসে থাকে। এই ভিন্ন ব্যবহারের কারণে ডু, ডাজ, ডিড নিয়ে আমাদের মাঝে কনফিউশন তৈরি হয়। ফার্স্ট অফ অল যেটা জানতে হবে, ডু মানে কি আমরা কি জানি? ডু, ডি ও ডু এর অর্থটা কি? আমরা জানি যে ডু মানে করা। এখন মনে করেন আমি যদি আপনাকে এরকম একটা সেন্টেন্স দিই, মনে করেন আমি যদি আপনাকে বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, কথাটা বলছেন, মনে করেন এরকম একটা বাক্য আমি লিখলাম। আমি যদি আপনাকে বলি যে বলেন তো এই বাক্যটার বাংলা অর্থ কি, এই যে ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা অর্থ কি? আপনি কি বলবেন? যে এই বাক্যটার বাংলা অর্থ তুমি কি ইংরেজি শেখো, তাই না? অর্থ কি? তুমি কি ইংরেজি শেখো। অর্থাৎ লার্ন মানে শেখা, এই ভার্বটাই কিন্তু মূলত অর্থ দিচ্ছে। কিন্তু এই সম্পূর্ণ বাক্যে যে ডু নামের একটা ওয়ার্ড আছে, এবং ডি ও ডু এর বাংলা অর্থ হচ্ছে ক, রয়কারে রা, করা, এরকম একটা অর্থ। কিন্তু এই সম্পূর্ণ বাক্যকে আমি যখন ট্রান্সলেট করছি, এই করা অর্থটা কোথাও বলছি, করা শব্দটা কোথাও প্রকাশ পাচ্ছে। বাক্যটার অর্থ কি হচ্ছে, যে তুমি কি ইংরেজি শেখো, লার্ন মানে শেখা, সেই ওয়ার্ডটাই প্রকাশ পাচ্ছে। তাহলে ডুটা কি করতেছে? জাস্ট কোশ্চেন তৈরি করছে, প্রশ্ন তৈরি করছে। অর্থাৎ এই ডু, ডাজ, ডিড, মানে ডু মানে যে করা, এই করা অর্থ তখনই দিবে যখন ডু মেইন ভার্ব হিসেবে বসবে। আবার যখন অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে, মানে অন্য একটা ভার্বের পূর্বে বসে, অন্য একটা ভার্বকে কথা বলতে সাহায্য করে, তখন কিন্তু এটা কোনো অর্থ দেয় না। তখন কিন্তু এই ডু ভার্বের কোনো অর্থ নেই, এই যে করা, এই অর্থ তখন আর থাকে না। মেইন ভার্বটাই অর্থ দেয়, এটা জাস্ট নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে। ঠিক আছে? এবার সেটা কিভাবে হয় একটু দেখেন, আমি একটু বলি আপনাদের। এবং কেন ডু ভার্বটা আমরা বসাই সেটাও আমি বলছি। হ্যাঁ, ইউ ক্যান সি, ডু ভার্বের তিনটা ফর্ম হচ্ছে ডু, ডিড, ডান। আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে। অর্থাৎ এই যে সেন্টেন্স গুলো দেখছেন, এখানে কিন্তু ডু ভার্বটা মেইন ভার্ব হিসেবে বসছে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে। এই জন্য ডু এর অর্থ দিচ্ছি আমি যে করি, সে করেছিল, বা সে করেছে, এরকম অর্থ দিচ্ছে। কিন্তু এই ডু ভার্বটির সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যবহার, সেটি হচ্ছে এই ডু, ডাজ, ডিড প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। বলেন তো কি বললাম, রিপিট আফটার মি। এই ডু ভার্বটির সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যবহার, সেটি হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। আমরা জানি যে টেন্স এর 12 ধরনের স্ট্রাকচার আছে। টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। টোটাল টেন্স কয়টা?
তিনটা টেন্সের চারটা করে ভাগ আছে না, ক্লাসিফিকেশন আছে না, তিনে চারে 12টা স্ট্রাকচার থাকে। 12টা স্ট্রাকচার মানে কি, একটা পার্টিকুলার ভার্বকে 12 ভাবে আপনি বলতে পারবেন। এখন এই যে 12টা টেন্সের স্ট্রাকচার, এই 12টা টেন্সের স্ট্রাকচারে 10টাতেই মেইন সেন্টেন্স মানে যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেখানে অক্সিলারি ভার্ব থাকে, হেল্পিং ভার্ব থাকে, তারপরে মেইন ভার্ব থাকে। 12টা টেন্সের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব থাকে, দুইটা টেন্সে থাকে না, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স। সেখানে সাবজেক্টের পরে ডিরেক্টলি মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম বসে। এখন আমি আপনাদেরকে বলছিলাম টেন্সের ক্লাসে যে যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়, আর অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। সেটা কেমন? যেমন মনে করেন এখানে কয়েকটা সেন্টেন্স আছে, আই এম ইটিং রাইস। তাহলে এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? আমি ভাত খাচ্ছি। এটা কোন টেন্স? এটা আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে এই যে বাক্যটা আই এম ইটিং রাইস, এখানে অ্যামটা অক্সিলারি ভার্ব, ইটিংটা মেইন ভার্ব, তাই না? আপনারা সবাই এটা বুঝতে পারছেন। অ্যামটা অক্সিলারি ভার্ব আর ইটিংটা কি, মেইন ভার্ব। তো আমি যখন এটাকে নেগেটিভ করছি, আমার হচ্ছে যে আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। ইন দ্যাট ওয়ে হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে না। হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে না। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। দে আর নট ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে না। ইউ আর ড্রাইভিং আ কার, ইউ আর নট ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাচ্ছ বা চালাইতেছো, তুমি গাড়ি চালাচ্ছ না। ইউ আর ড্রাইভিং আ কার, ইউ আর নট ড্রাইভিং আ কার। ইন দ্যাট ওয়ে রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। বাংলাটা কি? রহিম তার কাজটা সম্পন্ন করেছে। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক। অর্থাৎ হ্যাজটা অক্সিলারি ভার্ব, কমপ্লিটেডটা মেইন ভার্ব। হ্যাজ এর সাথে নট বসালেই বাক্য নেগেটিভ হয়ে যাচ্ছে। I have eaten my dinner, I have not eaten my dinner. He has finished his homework, he has not finished his homework. They were playing football, they were not playing football. তো এইভাবে এগুলো হচ্ছে, বা এভাবে এগুলো আমরা করে থাকি বা এটা হয়ে থাকে। কিন্তু দেখেন, যেটা মেইন কথা সেটা হচ্ছে, আচ্ছা আমি যদি একটু ইন্ট্রোগেটিভের কাছে আসি, যখন আপনি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করবেন সেটারও নিয়ম সেম। অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনলে আমাদের কিন্তু আবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গুলো তৈরি হয়। বলুন তো কি বললাম? অক্সিলারি যে ভার্বটা আছে সেটাকে সাবজেক্টের আগে আনলে আমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি? তাহলে ইন্টারোগেটিভটা কি? অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি? হি ইজ প্লেইং ফুটবল, ইজ হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলছে? দে আর ওয়াচিং টিভি, আর দে ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখছে? ইউ আর ড্রাইভিং এ কার, আর ইউ ড্রাইভিং এ কার, তুমি কি গাড়ি চালাইতেছো? সো এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। দেখেন, দে ওয়ার প্লেইং ফুটবল, ওয়ার দে প্লেইং ফুটবল, আই ওয়াজ সিঙ্গিং আ সিং, ওয়াজ আই সিঙ্গিং আ সং। সো এইভাবে এগুলো হয়। কিন্তু আমি যদি এই সেন্টেন্স গুলো আপনাকে দেই, এই যে এই সেন্টেন্স গুলো আপনি কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন? এখানে তো আর মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। যেমন আই প্লে ফুটবল, তাহলে কি আপনি প্লে নট ফুটবল বলবেন? মেইন ভার্বের সাথে তো নট বসানো যায় না। হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, দে গো টু হিজ স্কুল, হি রাইটস আ লেটার, হি ডিসকাস দ্য ম্যাটার, আই স্পোক ইন ইংলিশ। এখন এই যে বাক্যগুলো আপনারা এখানে দেখছেন, এই বাক্যগুলো আপনি যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে চান, এগুলো হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। সাবজেক্টের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম আছে। এটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে আমার ওই ডু ভার্বের ব্যবহার করতে হবে, ডু ডাজ ডিডের ব্যবহার করে এটা করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসে, পাস্ট টেন্সে ডিড বসে। এই হচ্ছে আমার নিয়ম। অর্থাৎ যখন এই বাক্যগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য আপনি ওই ডু ডাজ ডিডের ব্যবহার করবেন, ওই ডু ডাজ ডিড কিন্তু কোনো অর্থ দিবে না। ডু মানে যে করা, করা অর্থটা দিবে না অক্সিলারি ভার্ব হিসেবে বসালে। অর্থ তখনই দেয় যখন এটা মেইন ভার্ব হিসেবে বসে। আবারও আপনাদেরকে বলছি, এখন দেখেন এটা কিভাবে হয়। আই প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল। দে ড্র পিকচার, দে ডু নট ড্র পিকচার। ইউ ইট রাইস, ইউ ডোন্ট ইট রাইস। আই রাইট আ লেটার, আই ডোন্ট রাইট আ লেটার। এইবার দেখেন, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভি ফাইভ, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস বসে। এটা কিন্তু অন্য কোনো টেন্সে বসে না।
পাস্ট টেন্স, ফিউচার টেন্স, অন্য কোনো টেন্সে বসে না, কন্টিনিউয়াস পারফেক্ট কোনো টেন্স না, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার পার্সন আছে, আই এবং উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। তো থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, ইট বা এনি কাইন্ডস অফ সিঙ্গেল নেম ক্যান বি থার্ড পারসন সিঙ্গুলার। যদি হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে। আর এটাকে যখন আপনি নেগেটিভ করবেন বা ইন্টারোগেটিভ করবেন তখন ডাজের ব্যবহার করতে হবে। ডাজ মানে ডু এর সাথে ইএসটা লেগে যাচ্ছে, অর্থাৎ ডাজ হচ্ছে ডু ভার্বের থার্ড পারসন ফর্ম। তো যখন ডাজ আপনি বসাচ্ছেন তখন মেইন ভার্বের সাথে আর ওই এস বা ইএস থাকবে না, ওটা আবার বেস ফর্মে চলে যাবে, প্রেজেন্ট ফর্মে চলে যাবে। এই হচ্ছে আমার নিয়ম। অর্থাৎ হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। শি সিংস আ সং, শি ডাজ নট সিং আ সং। রহিম ড্রস আ পিকচার, রহিম ডাজ নট ড্র আ পিকচার। এইবার একটা বাক্য আছে এখানে দেখেন, হি ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। এইটা কেন হলো, এটা কিভাবে হলো, কেউ ব্যাখ্যা দিতে পারবেন? করিম ড্রাইভস আ কার, করিম ডাজেন্ট ড্রাইভ আ কার। এগুলো তো আপনারা বুঝতে পারছেন যে ড্রাইভস ভার্বের সাথে এস আছে, ডাজ বসছে, এই জন্য ওই ড্রাইভের সাথে আর এসটা থাকছে না। পরপর দুটো থার্ড পারসন ফর্ম বসতে পারে না। আমার ডাজ বসালে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে। আদারওয়াইজ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকবে। আচ্ছা ওইটা কেন হবে আমি আপনাদেরকে বলছি, তার আগে আরেকটু আমি যদি দেখি পাস্ট টেন্সে কি হয়, ডিডের ব্যবহার করতে হয়। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যখন আপনি নেগেটিভ করবেন, ডিড, ডিড নট প্লাস ভি ওয়ান, অর্থাৎ ডিড কি, ডু এর পাস্ট ফর্ম। তো পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসতে পারে না, ডিড বসালে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। আর যখন ইন্টারোগেটিভ করবেন ডিডটা সাবজেক্টের আগে আসবে। যেমন আই প্লেড ফুটবল, হিয়ার ইউ ক্যান সি আই ডিডন্ট প্লে ফুটবল। আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? আই এট রাইস, দেখছেন ভি টু কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম ভি টু। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। আমার লেখা যে বইটা, এই যে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটার ভিতরে এই সব কিছু ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের ব্যবহার ইন ডিটেলসে সুন্দরভাবে দেওয়া আছে। আজকে আপনারা অনেকেই বই হাতে পেয়েছেন, গতকাল ডেলিভারি হয়েছিল বইটা। এই দুভার বিভার্বের চ্যাপ্টার গুলো বের করলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে এগুলোকে এক্সপ্লেইন করা আছে। আই মেট হিম, এম ডাবল ইটি, মিট এর পাস্ট ফর্ম মেট। আমি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। আই ডিডেন্ট মিট হিম, আমি দেখা করিনি। ডিড আই মিট হিম, আমি কি দেখা করেছিলাম? হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র আ পিকচার, সে কি ছবি এঁকেছিল? তাহলে এইভাবে এই সেন্টেন্স গুলো হয়। হ্যাঁ, এভাবে অনেকগুলো দেওয়া আছে। এই দেখেন, হি হি ড্রিউ আ পিকচার, সে ছবি এঁকেছিল। হি ডিডন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র আ পিকচার, সে কি ছবি এঁকেছিল? এইভাবে সেন্টেন্সকে ভাঙতে হয়। এই যেগুলো দেখাচ্ছি এগুলো দেখলে আপনারা অনেকেই মনে করতে পারবেন এই যেগুলো আপনি বলছেন এই ট্রান্সফর্ম করা, এগুলো তো আমি পারি, এগুলো তো আমি জানি। আপনি হয়তো গ্রামাটিক্যাল এটা পারেন, কিন্তু এটা পারলে হবে না। ইউ আর লার্নিং স্পিকিং, আপনি স্পিকিং শিখছেন, তো এটা আপনার মুখের উপর আনতে হবে, ঠোঁটের উপর রাখতে হবে। যেমন আমি যদি আপনাকে ইনস্ট্যান্টলি একটা বাংলা বাক্য বলি যে তুমি গতকাল কেন বাজারে যাওনি, বলেন তো ইংলিশ কি? আপনি তো টেন্স জানেন, টেন্সের স্ট্রাকচার জানেন, গ্রামার জানেন, বাট এই সেন্টেন্সটা আপনি করতে যান, আপনি প্রবলেম ফেস করবেন, আপনি বেঁধে যাবেন। কি বললাম? তুমি গতকাল কেন বাজারে যাওনি, ইংলিশ কি? এটা এর ভিতর থেকে কোনটা দিয়ে আসবে জানেন? এই যে বাক্যটা দেখছেন না, ওয়াই ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কেন ছবিটা আঁকেনি। এই বাক্যের বাংলা অর্থ কি? সে কেন ছবি আঁকেনি। তাহলে তুমি গতকাল কেন বাজারে যাওনি এই স্ট্রাকচার দিয়ে হবে যে ওয়াই ডিডেন্ট ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে, ওয়াই ডিডেন্ট ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে। তাহলে এটা অনেকেই বলতে পারেন এই যেটা দেখতেছি এটা আমি পারি বা বুঝি, কিন্তু বুঝলে হবে না, প্র্যাকটিসে রাখতে হবে, ঠোঁটের উপর রাখতে হবে। অর্থাৎ এই ট্রান্সফর্ম করাটা শিখতে হবে। এটা যারা করতে পারবে তারা দ্রুত ল্যাঙ্গুয়েজটা কভার করতে পারে। হ্যাঁ, ওয়েন ডিড ইউ ড্র এ পিকচার, সে কখন ছবি এঁকেছিল? ইউ রোট এ লেটার, তুমি চিঠি লিখেছিলে। ইউ ডিডেন্ট রাইট আ লেটার, তুমি চিঠি লেখনি। ডিড ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে? ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লেখনি। ওয়াই ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কেন চিঠি লেখনি। এইগুলো বুঝতে হবে। এই ফাংশনগুলো না বুঝলে আমার মুখ দিয়ে অনেক কিছু বলতে চাইবো, ব্রেনে অনেক কিছু আসবে, অনেক কথা ইংলিশে বলতে ইচ্ছা করে, আমরা বলতে পারি না, জাস্ট ফর ল্যাক অফ প্র্যাকটিস। We cannot practice it perfectly or for by maintaining correct
correct sequence or order or correct strategy or technique. So if you can maintain it, you will be able to expert and fluent in English within very short time. আচ্ছা, তাহলে ওই যে কথাটা বলছিলাম, এইটা এই ফাংশনটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই। মনে করেন আমি এরকম একটা বাক্য লিখবো যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন এই বাক্যটাকে আমি যদি নেগেটিভ করি, তাহলে সেটা কি হবে কেউ বলতে পারবেন? এটা নেগেটিভ কি হবে যে আমি স্কুলে যাই না? এনিওয়ান ক্যান সে দ্যাট? আমি স্কুলে যাই না কি হবে? আই ডোন্ট গো টু স্কুল, তাই না? আই ডোন্ট গো টু স্কুল। স্যার আমি বলেছি এটা। গুড। এখন আমি যদি বলি যে সে স্কুলে যায়, হি বসলে আমি আর গো বসাই না, আমি গোজ বসাই, হি গোজ টু স্কুল। এখন এইটা যদি আমি নেগেটিভ করি, তাহলে এটা নেগেটিভ কি হবে বলেন তো? কি হবে? হি হি ডাজেন্ট, ডাজেন্ট হি না, হি ডাজেন্ট গো টু স্কুল। রাইট, এর বাংলা অর্থ কি? যে সে স্কুলে যায় না। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। এই যে দুটো সেন্টেন্সের আমি নেগেটিভ করলাম। এখন আমি যদি এই বাক্যটা আপনাকে দেই যে আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। এখন আপনি এইটাকে নেগেটিভ করেন তো যে আমার একটা গাড়ি নেই, কি হবে? I don't have a car. এইটা আমি বসাচ্ছি। হ্যাঁ, আই হ্যাভ নট এ কার আমরা অনেকে বলি, বাট আই হ্যাভ নট এ কার এটা হবে না। কেন হবে না? মনে করেন আমি যদি বলি যে আই হ্যাভ নট এ কার, তাহলে এই বাক্যটা ভুল হয়ে যাবে। কারণ এই যে আই হ্যাভ আ কার, আচ্ছা বলেন তো, এই যে বাক্যটা আমি লিখলাম এটা কোন টেন্স, কোন টেন্সের বাক্য আই হ্যাভ আ কার? Present indefinite tense. রাইট। Present perfect tense. এই দেখেন একজন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছে, দেখছেন? বলছে না প্রেজেন্ট No, sir. পারফেক্ট টেন্স? Present indefinite. এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এই কনফিউশন গুলো আমাদের ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আমরা অনেকে এটাকে বলি যে আই হ্যাভ নট আ কার, এরকম বলি, এরকম বলি আই হ্যাভ আ কার, আই হ্যাভ নট এ কার। বাট এটা একটা ভুল। কেন ভুল? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, পারফেক্ট না। এখানে এই হ্যাভটা মূলত মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, বেস ফর্ম। আই গো টু স্কুল, আমি কি আই গো নট টু স্কুল বলেছি? গো নট টু তো বলিনি। মেইন ভার্বের সাথে কি নট বসানো যায়? যায় না। এখানে হ্যাভটা মেইন ভার্ব, তো হ্যাভ নট এ কার বললে এটা সম্পূর্ণ ভুল সেন্টেন্স হবে। তাহলে হ্যাভ যেহেতু মেইন ভার্ব, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমার নেগেটিভ করার নিয়ম কি? আপনারা যেটা বলছেন যে আই, আমাকে এটা বলতে হবে ডোন্ট হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার, আমার গাড়ি নেই, এটা বলতে হবে। আর পারফেক্ট টেন্স কখন হবে? এই যে হ্যাভ নট আমরা বসাই সেটা কখন? যখন হ্যাভটা অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। যেমন আমি যদি বলি আই হ্যাভ বট আ কার, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা গাড়ি কিনেছি। বাই মানে কেনা, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বট। অর্থাৎ হ্যাভটা কিন্তু এইবার এই বাক্যটাতে অক্সিলারি ভার্ব। হ্যাভটা কি এখানে? অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব কোনটা? বট। এই বাক্যটার বাংলা অর্থ কি? আমি একটা গাড়ি কিনেছি। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা যদি আপনি নেগেটিভ করেন, তাহলে আপনি এবার লিখতে পারবেন যে আই হ্যাভ নট বট এ কার, বরটাক্ষার। অর্থাৎ আমি একটা গাড়ি কিনিনি, আমি কিনেছি, আমি কিনিনি। তাহলে আমি কি বলবো? আই হ্যাভ নট বট এ কার। কিন্তু আই হ্যাভ আ কার, এইটাকে আপনি নেগেটিভ আই হ্যাভ নট এ কার বলতে পারবেন না, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন প্রেজেন্ট ইনডিফিনিট? এখানে হ্যাভটা মেইন ভার্ব, আর এটা প্রেজেন্ট পারফেক্ট। এখানে হ্যাভের পরে আরেকটা ভার্ব আছে, তার পাস্ট পার্টিসিপল দেওয়া আছে। এখানে হ্যাভটা অক্সিলারি, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে আমার নট বসাতে হবে। তো এখানে যেহেতু হ্যাভটা অক্সিলারি না, এর সাথে আমি নট বসাতে পারবো না, আমার বাইরে থেকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। সেটা আমি কিভাবে বলছি? আই ডোন্ট হ্যাভ আ কার। তাহলে আমি যদি বলি হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, এখন এইটার নেগেটিভ কি হবে? কে বলতে পারবেন? এই বাক্যটার নেগেটিভ কি হবে? He doesn't have a car. He doesn't have a car. এখন এই যে বাক্যটা আপনারা বলছেন যে হি ডাজেন্ট হ্যাভ আ কার, আমি কেন এই ডাজেন্ট হ্যাভ এ কার বসাবো কেউ বলতে পারেন? আমি এটা কেন বসালাম? এখানে তো লিখছি হি হ্যাজ এ কার, কিন্তু এখানে ডাজ কেন লিখলাম আর এখানে হ্যাভ কেন লিখলাম? কারণটা কি? Does দেখো he has a third person singular number. ই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কারণে ডাজ হয়েছে, বুঝলাম, কিন্তু এখানে হ্যাভ কেন বসালাম? উপরে তোমার হ্যাজ আছে। এখন main থাকবে হ্যাঁ, real. এই যে স্যার, হ্যাজ, হ্যাজ কোন এখন ফর্ম? সে ভাবে real. তা হ্যাজ কোনটা?
হ্যাজ তাহলে ভার্বের কোন ফর্ম? হ্যাভ বিয়ন বুঝলাম, হ্যাভ হ্যাজ তাহলে কি? ওটা থার্ড পার্সন তো, এই জন্য। দেখেন, তাহলে এইখানে ফাংশনটা কি? আমরা অনেকে বলি হি হ্যাজ নট এ কার। আমি তাহলে যদি বলি হি হ্যাড এ কার, কথাটা বুঝেন, হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। আমরা অনেকেই বলি হি হ্যাড নট এ কার, কিন্তু সেটা হবে না। হি ডিডেন্ট হ্যাভ আ কার বলতে হবে, ডিড নট, এটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য হি ডিডেন্ট। পাস্ট পারফেক্ট না কিন্তু, হ্যাঁ। হ্যাভ দেখলেই ভাবে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড দেখলেই ভাবে পাস্ট পারফেক্ট, বাট না। সেটা কখন হয়? যদি এরপর আরেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতো, তাহলে সেটা পাস্ট পারফেক্ট হতো। এটা পাস্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে ভি টু, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড। সো আই ডিডেন্ট হ্যাভ আ কার, আমার গাড়ি ছিল, আমার গাড়ি ছিল না। হি হ্যাড আ কার এর মানে কি? তার গাড়ি ছিল। হি ডিডেন্ট হ্যাভ আ কার, তার গাড়ি ছিল না। এখানে ডিডেন্ট হ্যাভ কেন বসালাম? এইটাকে নেগেটিভ করার জন্য, যেহেতু পাস্ট টেন্স, আমার ডিড এর ব্যবহার করতে হবে। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। অর্থাৎ হ্যাড এর প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ। এই জন্য হি ডিডেন্ট হ্যাভ, তার গাড়ি ছিল না। অর্থাৎ আমি যদি বলি যে হি ওয়েন্ট টু মার্কেট, গো মানে যাও, এর পাস্ট ফর্ম ওয়েন্ট। হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। এখন যদি বলি সে বাজারে যায়নি, তাহলে আমি বলবো হি ডিড নট গো টু মার্কেট। হি ডিডেন্ট গো টু মার্কেট, সে বাজারে যায়নি। এটা হচ্ছে আমার নেগেটিভ। অর্থাৎ ডিড বসালে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। এই জায়গাটাতে দেখেন, হি গোজ টু স্কুল, এই যে বাক্যটা লিখছিলাম, গোজ হচ্ছে কি? এই গো ভার্বের, দেখেন এই গো ভার্বের ভি ফাইভ, থার্ড পার্সন ফর্ম। থার্ড পার্সন মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এটা বসে। গো এর থার্ড পার্সন গোজ। যখন আমি এই ডাজটা বসালাম যে সে স্কুলে যায় না, তখন হি ডাজেন্ট, এই গোজ আর বসাইনি, আমি এই গো বসাইছি। কারণ কি? কারণ ডাজও থার্ড পার্সন, গোজও থার্ড পার্সন। পরপর দুটো থার্ড পার্সন পাশাপাশি বসতে পারে না। এই ডিডও থার্ড পার্সন, হ্যাডও থার্ড, সরি, ডিডও পাস্ট ফর্ম, হ্যাডও পাস্ট ফর্ম। এই জন্য যখন বলছি হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল, তখন আমি কিন্তু আর ডিডেন্ট হ্যাড বলিনি। আমি কি বলছি? ডিড বসালে এই হ্যাড আর থাকবে না, পরপর দুটো পাস্ট ফর্ম বসতে পারে না, আমার হ্যাভ হয়ে যাবে। তাহলে গোস আর ডাজ যখন পাশাপাশি বসে না, ডাজ বসালে যখন গোসটা গো হয়ে গেছে, ডিড বসালে যখন হ্যাডটা হ্যাভ হয়ে গেছে, ইন দ্যাট ওয়ে এই হ্যাভ ভার্বের থার্ড পারসন হ্যাজ, মানে ভি ফাইভ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের প্রত্যেকটা ভার্বের, আমরা টেন্সে এইভাবে শিখি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসাতে হয়। তাহলে তো এটা তো মেইন ভার্ব হ্যাভ, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসালে এটার ফর্ম হওয়ার কথা তো হ্যাভস। কিন্তু এই হ্যাভস নামে কি আমাদের কোনো ফর্ম আছে বলেন তো? হ্যাভস নামে কোনো ফর্ম আছে? আমরা তো এইভাবেই পড়ি, তাই না? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। তাহলে আমি তো এখানে এটা বসাই দিব, কিন্তু না। এই জন্য আমি বলছি আমাদের যে ভি ফাইভ ফর্মটা, এটাও জানার প্রয়োজন আছে, এটাও জানার দরকার আছে। অর্থাৎ হ্যাভ এর থার্ড পারসন হ্যাভস না, হ্যাজ। যেমন ডু এর ডাজ, গো এর গোজ, ব্রেক এর ব্রেকস, ড্র এর ড্রস, সব জায়গাতেই মেইন ভার্বের সাথে এস বা ইয়েস করা। কিন্তু এইখানে কিন্তু সেটা না। এই হ্যাভ ভার্বের ক্ষেত্রে এটা ডিফারেন্ট, সেটা হচ্ছে হ্যাজ। তো যখন আমি বলছি সাবজেক্ট থার্ড পারসন ব্যবহার করছি যে হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, এটা যখন আমি নেগেটিভ করছি, আমি ডাজ বসাচ্ছি, কারণ ডাজও থার্ড পারসন, হ্যাজও থার্ড পারসন। তাহলে যখন ডাজ বসাচ্ছি, পরপর দুটো থার্ড পারসন বসতে পারে না, যেমন গোজ আর ডাজ বসেনি, তাহলে ডাজ আর হ্যাজও বসবে না। তাহলে যখন আমি ডাজ বসাচ্ছি, এই হ্যাজটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, অর্থাৎ হ্যাভ হয়ে যাবে। এই জন্যই হি হ্যাজ আ কার, হি ডাজেন্ট হ্যাভ আ কার। তাহলে ইট হ্যাজ আ রেড কালার, এটা লাল রং আছে। আমি যদি বলি এটা লাল রং নেই, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। তাহলে এই ফাংশনটা আপনারা কি বুঝতে পারছেন? আমি কি বললাম? এই জায়গাগুলো একটু বুঝতে হবে, একটু নেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে? এর কারণটা কি দেখেন, এগুলো খুবই বেসিক একটা গ্রামাটিক্যাল টপিক, বাট আমাদের অনেকেরই এই জায়গাটা সম্পর্কে, এই বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা সেন্টেন্স তৈরি করতে গেলে কনফিউশন ফেস করি। আমরা নিজেরাও জানি না এই জায়গাটাতে আমার দুর্বলতা আছে। আমরা কখনো এটাকে এইভাবে ইন ডিটেলসে ভেবে দেখিনি, চর্চা করিনি। বাট এই ফাংশনগুলো ক্লিয়ার থাকলে কনফিডেন্টের সাথে যে কোনো কিছু ইংলিশে বলা যায় বা লেখা যায়। বাট এগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে সেটা সম্ভব হয় না, যে এগুলো কখন অর্থ দেয়, কখন অর্থ দেয় না, কখন মেইন ভার্ব হিসেবে বসে, কখন হেল্পিং ভার্ব হিসেবে বসে। আবার দেখেন, এই যে ওয়াজ ওয়ার, এই ওয়াজ ওয়ার মানে কিন্তু ছিল। আবার
অ্যাম ইজ আর। এই অ্যাম ইজ আর এর মানে হচ্ছে, অ্যাম ইজ আর এর মানে হচ্ছে আছে, মানে থাকা বোঝায়। আবার দেখেন, হ্যাভ বা হ্যাজ এর মানে কিন্তু আবার আছে বা থাকা বোঝায়। আবার হ্যাড এর মানে কিন্তু ছিল বোঝায়। তো পার্থক্যটা কি? আমরা কি এই পার্থক্যটা বুঝি? দেখেন, অ্যাম ইজ আর বা অজ আর, আছে বা ছিল, এর বাংলা অর্থ হচ্ছে সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে বা নিজে কোনো জায়গায় ছিল। আবার এই হ্যাভ হ্যাজ হ্যাড এর মানেও আছে বা ছিল, এর মানে হচ্ছে সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে। মনে করেন আমি যদি বলি যে আহ, আমার একটা কুকুর ছিল, এখন আমি জানি যে ওয়াজ মানে ছিল, তাহলে আমি যদি বলি যে আই ওয়াজ আ ডগ, এই বাক্যটার বাংলা অর্থ হয় আমি একটা কুকুর ছিলাম। আমি একটা কুকুর ছিলাম, অর্থাৎ সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল, তখন আমার ওয়াজ ওয়্যার হয়। তাহলে আমি যদি বলি আমার একটা কুকুর ছিল, আমার ওয়াজ দিয়ে লিখলে হবে না, আমার লিখতে হবে আই হ্যাড আ ডগ। এই হ্যাড এর মানে কি? সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু ছিল। এই ফাংশনগুলো ক্লিয়ার করতে হবে। সাবজেক্টের অধিকার বা মালিকানায় কোনো কিছু ছিল। আর এইখানে সাবজেক্ট নিজে, অর্থাৎ আপনি যদি বলেন আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম, এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি বলেন আমি একজন ডাক্তার ছিলাম, এখন আমরা জানি হ্যাড মানে ছিল, তাহলে আপনি যদি বলেন যে আই হ্যাড আ ডক্টর, এর মানে যদি আপনি বলেন যে আমি একজন ডাক্তার ছিলাম, তাহলে কি হবে? এর অর্থটা কি দাঁড়ায়? এর অর্থ কিন্তু এরকম দাঁড়ায়, আমার একজন ডাক্তার ছিল, আমার একজন ডাক্তার ছিল, এরকম আসে। তো এই ফাংশনগুলো বুঝতে হবে। আবার আমি যদি বলি যে সে ঢাকাতে আছে, হি ইজ ইন ঢাকা, এখানে সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে এরকম বোঝায়। কিন্তু আমি যদি বলি তার একটা বাড়ি আছে, তখন আপনি যদি বলেন যে হি ইজ আ কার বা হি ইজ আ হাউস, এরকম কি হবে? না। তখন আমাকে আপনাকে বলতে হবে যে হি হ্যাজ আ হাউস, তার একটা বাড়ি আছে। অর্থাৎ অধিকারে বা মালিকানায় তার একটা বাড়ি ছিল, হি হ্যাড আ হাউস। তার একটা বাগান ছিল, এখন আপনি যদি বলেন হি ওয়াজ এ গার্ডেন, অর্থটা হয়ে যাবে সে একটা বাগান ছিল। আপনাকে কি বলতে হবে? হি হ্যাড আ গার্ডেন। আবার আপনি যদি বলেন সে একজন কৃষক ছিল, আপনি যদি বলেন হি হ্যাড আ কৃষক, হি হ্যাড আ ফার্মার, হবে না। আপনাকে কি বলতে হবে? হি ওয়াজ আ ফার্মার। এইগুলো বুঝতে হবে। অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ এর মানে আছে বা ছিল, সেটা কোন আছে বা কোন ছিল? সাবজেক্ট নিজে কোনো কিছু আছে বা নিজে কোনো কিছু ছিল, নিজে কোনো জায়গায় ছিল। আর হ্যাভ হ্যাজ হ্যাড এর মানে হচ্ছে সাবজেক্টের অধিকারে কোনো কিছু আছে বা সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু ছিল, এরকম বোঝায়। এই ছোট ছোট ফাংশন গুলো ক্লিয়ার করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম। এখন একটা কনভারসেশন একটু সলভ করাবো, জাস্ট আর 10 মিনিট টাইম দিবেন, খুব সুন্দর একটা কনভারসেশন দেখাবো। বাট এইটা কি বুঝতে পারছেন? দেখেন, খুবই বেসিক একটা টপিক, কিন্তু আপনারা বলেন তো যে নতুন কোনো ইনফরমেশন এই জায়গাটাতে পাননি? বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব সম্পর্কে একটা কনসেপ্ট আপনারা পাননি, নতুন তথ্য আপনারা বুঝতে জানতে পারেননি বা শিখতে পারেননি? এই শেখাটা দরকার, এই জায়গাটাকে ডেভেলপ করা দরকার। এইটা ডেভেলপ করতে না পারলে ভাষা আপনি ভালোভাবে শিখতে পারবেন না। দেখেন, এইভাবে ডিটেলসে যদি প্র্যাকটিস না করেন, ল্যাঙ্গুয়েজের অরিজিনটা যদি না বোঝেন, আপনি কিভাবে ইংলিশ এক্সপার্ট হবেন, কিভাবে ফ্লুয়েন্ট হবেন? একবার ভেবে দেখেন, যারা পেইড কোর্সে আসছে এখনো পর্যন্ত, যারা ভর্তি হতে চান, আগামীকাল থেকে ক্লাস করলে একদম শুরু থেকে করতে পারবেন। এটা আমি বলে রাখলাম, কারণ দুইটা ক্লাস হয়েছে, একটা অরিয়েন্টেশন ক্লাস, আরেকটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের উপর ক্লাস নিয়েছি। এই দুইটা ক্লাসের রেকর্ড আমি দিয়ে দিব। আর পেইড কোর্সে যারা ভর্তি হতে চান, আগামীকালকে ভর্তি হলে আগামীকাল থেকেই একদম গ্রামারের ফার্স্ট ক্লাস শুরু হবে। একদম ফার্স্ট থেকে ধারাবাহিকভাবে বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং সবকিছু কভার করতে পারবেন। এবং এই কোর্সটা যে কেউ করতে পারবেন। আইএলটিএস এর প্রিপারেশন যারা নিচ্ছেন, যারা টিচার, হাউস ওয়াইফ, হ্যাঁ, ইমিগ্রান্ট, যারা প্রবাসী আছেন, যারা ফ্রিল্যান্সার আছেন, যারা স্টুডেন্ট আছেন, প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং একদম প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের উপর ক্লাস নিব। আর যারা আমার আগে প্রিভিয়াস ক্লাসগুলো করছেন, আপনারা তো জানেন আমি কিভাবে প্রত্যেকটা বিষয় দেখাই, ইন ডিটেলসে বোঝাই, কতটা পরিশ্রম করে শেখাই। কারণ আমি এইটা চাই, যে শিখবে সে প্রফেশনালি শিখবে, সে ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিবে, যাতে করে তার নেক্সট জেনারেশনকে সে শেখাতে পারে। ছোট ছোট রুলস আর স্ট্রাকচার প্র্যাকটিস করে আর ছোট ছোট কন্টেন্টের উপর ডিপেন্ড করে কখনো ভাষা শেখা যায় না। ভাষা শিখতে গেলে এভাবে ডিটেলসে শিখতে হয়। আর ফ্রিতে কখনো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট ওইভাবে আসে না, প্রফেশনালি ডেভেলপ করা যায় না। এটা আমি আজকে ক্লাস নিচ্ছি, আমি কালকে তো নিব না। তো আহ, আপনার কিছু করার আছে? আমি যদি বলি আমি ক্লাস নিব না, করার নেই। কিন্তু পেইড কোর্সে কি হয়, একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে এগোনো যায়। তো এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান তারা হতে পারবেন। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে আপনারা ক্লাস শুরু করতে পারবেন। বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে। পেইড কোর্সটা অনেক ভালোভাবে আপনি সেটা করতে পারবেন ধারাবাহিকভাবে। কারণ এই আজকের ক্লাসের পর ফ্রি ক্লাস আর এভাবে হবে না। এটা তারপরেও আমি নিচ্ছি, এই টপিকটা আমার বোঝানোর দরকার ছিল, যেহেতু টেন্স, প্যাসিভ, মডেলের ক্লাস নিয়েছি। কিন্তু এই কনসেপ্টটা সবার ছিল না। আচ্ছা, আসেন আমরা একটা কনভারসেশন সলভ করি। দেখেন, আমি এই জায়গা থেকে দেখেন,
আমাদের মাদার টাং বাংলা, কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে হবে, কিভাবে বলতে হবে, আমরা কি এটা বুঝি? যেমন দেখেন, রাজু এবং মিনা দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। আমি একটু কম্পেয়ার করা শিখাবো টাইমের, সবাই একটু দেখেন, এটা আপনাদের ভালো লাগবে, আপনি বুঝতে পারবেন বিষয়টা। রাজু বলছে, শুভ বিকাল মিনা, গুড আফটারনুন মিনা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমার কি অবস্থা? তো এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল গ্রিটিংস। দেন রাজু বলছে ভালো। এইখান থেকে আমরা পড়বো, দেখেন বলছে, গতকাল তোমার বাসায় গিয়েছিলাম কিন্তু তোমাকে পেলাম না। গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? এই বাক্যগুলো আপনি ইংলিশে করতে পারবেন? ভেবে দেখেন, যদি না পারেন তাহলে আপনি দুর্বল। কারণ এই ধরনের সেন্টেন্স আমরা অ্যাজ ইউজুয়াল বলে থাকি, বাট ইংলিশে আমরা ইনস্ট্যান্টলি মাথায় নিয়ে আসতে পারি না। এই প্র্যাকটিসটা করলে আপনি পারবেন। তাহলে গতকাল তোমার বাসায় গিয়েছিলাম, তাহলে সাবজেক্টকে একটা সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে, আই। এবার যাওয়া ইংরেজি গো, এটা গিয়েছিলাম পাস্ট টেন্স, তাহলে আই ওয়েন্ট টু ইয়োর হাউস ইয়েস্টারডে। আই ওয়েন্ট টু ইয়োর হাউস ইয়েস্টারডে। এইবার দেখেন, এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটাকে আপনি অন্য টাইমগুলোতে কনভার্ট করতে পারেন। আমি আমার স্টুডেন্টদের কিন্তু এইভাবে প্র্যাকটিস করাই। কোনভাবে জানেন? দেখেন, আমি গিয়েছিলাম বলছি, গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম ওয়েন বসালাম, ভার্বের পাস্ট ফর্ম বসালেই কথাটা পাস্ট টেন্স হয়ে গেছে। কিন্তু আপনি এটাকে চেঞ্জ করেন তো। আপনি যদি বলেন, আমি তোমার বাসায় যাই, আই গো টু ইয়োর হাউস। আমি তোমার বাসায় যাচ্ছি, আই এম গোয়িং টু ইয়োর হাউস। আমি তোমার বাসায় গিয়েছি, আই হ্যাভ গন টু ইয়োর হাউস। আমি তোমার বাসায় যাব, আই উইল গো টু ইয়োর হাউস। আমি তোমার বাসায় যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু ইয়োর হাউস। আমি তোমার বাসায় যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু ইয়োর হাউস। যে স্ট্রাকচারগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো দিয়ে আপনি কম্পেয়ার করেন, সেগুলো বারবার প্র্যাকটিস করেন। এবার দেখেন, কিন্তু তোমাকে পেলাম না, বাট, বাট আই পেলাম না। গেট মানে পাওয়া, তাহলে আই ডিডেন্ট গেট ইউ। আপনি যদি বলেন পেয়েছিলাম তোমাকে, আই গট ইউ। আই ডিডেন্ট গেট ইউ, আমি তোমাকে পেলাম না। তাহলে আপনি যদি বলেন, আমি তোমাকে পাই না, এটার ইংলিশ কি বলেন তো? আই ডোন্ট গেট ইউ। আমি তোমাকে পাবো না, আই ওন্ট গেট ইউ, উইল নট গেট ইউ। আমি তোমাকে পাচ্ছি না, আই এম নট গেটিং ইউ। আমি তোমাকে পাচ্ছিলাম না, আই ওয়াজ নট গেটিং ইউ। দেখছেন? এই ট্রান্সফর্ম করাটা শিখতে পারলে একটার সাথে দ্রুত শেখা যায়। গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে, তাহলে ইংলিশ কি হবে? ডাব্লিউ এইচ ওয়ার্ড আগে, ওয়ার, সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব। কোশ্চেন তৈরি করার নিয়ম কি? আগে ডাব্লিউ এইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে? ইয়েস্টারডে ইভিনিং, তাই না? ইয়েস্টারডে ইভিনিং। অর্থাৎ গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং? গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? তাহলে এবার আপনি বলেন তো, আমরা কোশ্চেন প্র্যাকটিস করি না, প্র্যাকটিস করতে পারি না। আমি যদি বলি যে, তুমি প্রতিদিন সন্ধ্যায় কোথায় যাও, ইংলিশ কি হবে? তুমি প্রতিদিন সন্ধ্যায় কোথায় যাও, ইংলিশ কি হবে? হু ক্যান সে দ্যাট? তুমি প্রতিদিন সন্ধ্যায় কোথায় যাও? Oh, Right. Where do you go every evening or every day evening? Every evening বলে, it will be better. তুমি কোথায় গিয়েছিলে? Where did you go? তুমি কোথায় যাবে? Where will you go? তুমি কোথায় যাচ্ছ? Where are you going? তুমি কোথায় যাচ্ছিলে? Where were you going? তুমি কোথায় যেতে থাকবে? Where will you be going? সো এইভাবে এইগুলো একটু প্র্যাকটিস করেন। আমি 21শে বইমেলায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য 21শে বইমেলা। বুক ফেয়ার লেখার দরকার নেই, বই মেলাটাই লিখবেন, যেহেতু নাম মেনশন করছে। সো একটা জায়গার নাম মেনশন করছে, একটা অ্যাডভার্টাইজ, এটা কি বলে, একটা ফেস্টিভ্যালের নাম মেনশন করছে। সো আই ওয়েন্ট টু 21শে বইমেলা। আমি গিয়েছিলাম, তাহলে আমি 21শে বইমেলায় যাই, আই গো টু 21শে বইমেলা। আমি যাব, আই উইল গো টু 21শে বইমেলা। আমি যাচ্ছি, আই এম গোয়িং টু 21শে বইমেলা। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু 21শে বইমেলা। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু 21শে বইমেলা। তুমি কি সেখানে একা গিয়েছিলে? তুমি কি সেখানে একা গিয়েছিলে? তাহলে ইংলিশ কি হবে? ডিড দিয়ে করতে হবে, ডিড ইউ গো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে ওয়েন্ট, ভি টু, বাট নেগেটিভ বা ইন্টারোগেটিভ করলে ডিডের ব্যবহার। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা কিসে যাবে? পাস্ট ফর্মে। তাহলে ডিড ইউ গো দেয়ার অ্যালোন? তুমি কি সেখানে একা গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার অ্যালোন? তাহলে আমি যদি বলি, তুমি কি সেখানে একা যাও? ডু ইউ গো দেয়ার অ্যালোন? তুমি কি সেখানে একা যাবে? উইল ইউ গো দেয়ার অ্যালোন? তুমি কি সেখানে একা যাচ্ছ? আর ইউ গোয়িং দেয়ার অ্যালোন? আর ইউ গোয়িং, আর ইউ গোয়িং। তুমি কি একা যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং দেয়ার অ্যালোন? Were you going there alone? তুমি কি যেতে থাকবে? Will you be going there alone? So in this way, you have to transform it.
এছাড়া মডেল দিয়েও করতে পারেন। যেমন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, তুমি কি একা যেতে পারো? ক্যান ইউ গো দেয়ার অ্যালোন? তুমি কি যেতে পারতে? কুড ইউ গো দেয়ার অ্যালোন? তুমি কি সেখানে একা যেতে? যেতে উড ইউ গো দেয়ার অ্যালোন? দেখছেন? তুমি কি অবশ্যই সেখানে একা যাবে? মাস্ট ইউ গো দেয়ার অ্যালোন? সো ট্রান্সফর্ম করলে অনেকভাবেই করা যায়। না, আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম, এইটা কি হবে? আই ওয়েন্ট দেয়ার। আই ওয়েন্ট দেয়ার, TACRE। উইথ আই ওয়েন্ট দেয়ার, TACRE, উইথ মাই এল্ডার ব্রাদার। তা বলছে কেমন লাগলো মেলা, হাউ ওয়াজ দ্য ফেয়ার। এখানে সেই অনেক ভিড়ের সাথে একটা দারুণ আয়োজন ছিল, তাহলে ইংলিশে কি বলতে পারেন? ইট ওয়াজ আ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ লটস অফ ক্রাউড, রাইট? ইট ওয়াজ এ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ লটস অফ ক্রাউড। কয়টা দোকান ছিল? কেউ বলতে পারবেন জাস্ট এই বাক্যটার ইংরেজি কি হবে? কয়টা দোকান ছিল, তিনটা ওয়ার্ড, এইটাই আমরা অনেকে পারি না। কয়টা দোকান ছিল, কে বলতে পারবেন? How many stores? এই বললে হবে? How many stores was there? How many stores? How many shops? হাউ মেনি শপস বললে হবে? এটা কোনো বাক্য হয়? কোনো সাবজেক্ট আছে, কোনো ভার্ব আছে? ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স হয়? হ্যাঁ। আর এখানে ওয়াজ হবে। How many shops are there? রাইট। এটা হচ্ছে হাউ মেনি শপ বা স্টল, কি বলতে পারেন? হাউ মেনি স্টলস ওয়ার দেয়ার। এখন এই ওয়ার দেয়ার কেন হবে? যেমন বলছে প্রায় 300, এটা আপনি যদি বলেন কমপ্লিট সেন্টেন্স যদি তৈরি করেন, দেয়ার ওয়ার অ্যারাউন্ড, প্রায় বলছে আপনি এরকম বলতে পারেন অ্যারাউন্ড 300 স্টলস। হ্যাঁ। এখন STA স্টলস। এখন এই ওয়ার, দেয়ার ওয়ার কেন বলছি আমি? সাবজেক্টটা প্লুরাল, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। দোকান কি একটা থাকে মেলায়? তাহলে আমি এখানে ওয়াজ বসাবো না, ঠিক আছে, ওয়ার বসাবো। বলছে কোনো বই কিনেছো কি? এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিনেছো, কিনেছো ইংলিশ কি? হ্যাভ ইউ বট এনি বুক? হ্যাভ ইউ বট এনি বুক? আমি যদি বলতাম তুমি কি কোনো বই কেনো? ডু ইউ বাই এনি বুক? তুমি কি কোনো বই কিনবে? উইল ইউ বাই এনি বুক? তুমি কি কোনো বই কিনেছিলে? ডিড ইউ বাই এনি বুক? তুমি কি কোনো বই কিনতেছো? আর ইউ বাইং এনি বুক? তুমি কি কোনো বই কিনতেছিলে? ওয়ার ইউ বাইং এনি বুক? তুমি কি কোনো বই কিনেছো? হ্যাভ ইউ বট এনি বুক? হ্যাঁ, আমি দুটি গল্পের বই, দুটি গল্প বিজ্ঞান এবং একটি উপন্যাস কিনেছি। ইয়েস, আই বট টু স্টোরি বুকস, টু সায়েন্স ফিকশন অ্যান্ড আ নভেল। কোনো লেখক বা কবির সাথে দেখা হয়েছে? অর্থাৎ হ্যাভ ইউ মেট এনি রাইটার অর পোয়েট? ইয়েস, আই এম লাকি দ্যাট আই হ্যাভ মেট উইথ মাই ফেভারিট রাইটার মিস্টার জাফর ইকবাল। ভেরি গুড। হ্যাভ ইউ এনজয়েড দ্য ফেয়ার? তুমি কি মেলা উপভোগ করেছো? হ্যাভ ইউ এনজয়েড দ্য ফেয়ার? তুমি কি মেলা উপভোগ করো? ডু ইউ এনজয় দ্য ফেয়ার? তুমি কি মেলা উপভোগ করেছিলে? ডিড ইউ এনজয় দ্য ফেয়ার? তুমি কি মেলা উপভোগ করবে? উইল ইউ এনজয় দ্য ফেয়ার? তুমি কি মেলাটি উপভোগ করিতেছো? আর ইউ এনজয়িং দ্য ফেয়ার? তুমি কি মেলা উপভোগ করেছো? হ্যাভ ইউ এনজয়েড দ্য ফেয়ার? ইয়েস, অফকোর্স, আই রিয়েলি এনজয়েড ইট, অ্যান্ড আই হোপ if you get time you will also visit this fair, and I hope if you get time you will also visit this fair. সো এইভাবে বাংলায় কিছু দেখলে দেখবেন, বাংলায় বলবেন ইংলিশে। কোনো কিছু ব্রেনে আসলে সেটা যেন ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারেন, সেটা কোশ্চেন হোক বা নেগেটিভ হোক বা অ্যাফার্মেটিভ হোক, কারেক্ট স্ট্রাকচার মেনটেন করে ইনস্ট্যান্ট ইংলিশ আপনি বলবেন, কারেক্ট টাইম মেনটেন করে বলবেন, আপনার ব্রেন এটা চলে আসবে যদি আপনি এই প্র্যাকটিসগুলো করতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে প্র্যাকটিস করাই। এখানে বাংলাও দেওয়া আছে, ইংলিশও দেওয়া আছে। তাহলে প্র্যাকটিক্যাল ওয়েতে যদি আপনি ল্যাঙ্গুয়েজটা শেখার চেষ্টা করেন, প্র্যাকটিক্যালি যদি প্র্যাকটিস করেন, আপনি কেন পারবেন না? একবার ভেবে দেখেন। আমি আপনাদের বারবার বলছি, আপনারা যারা আছেন আমার ফ্রি ক্লাসগুলোর সঙ্গে এই পেইড, আপনি যে কোনো প্রতিষ্ঠানের পেইড কোর্স কম্পেয়ার করে দেখবেন। যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আমার এই ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে দেখেন, বেটার কিছু না পান তখন বলবেন, কারণ আমি অনেক পরিশ্রম করে পড়াই, অনেক ডিটেলসে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করি। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আর আবারও বলছি, এখনো পর্যন্ত যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, আগামীকালকের মধ্যে সেন্ড মানি করে জানালে আপনারা একদম শুরু থেকেই করতে পারবেন এই কোর্সটি একদম ধারাবাহিকভাবে।
প্রত্যেকটা বিষয় আপনারা ডেভেলপ করতে পারবেন, দ্রুত সময়ের ভিতরে আপনারা ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। এই কোর্সটা হচ্ছে গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো হবে। এভাবেই সপ্তাহে 4 দিন ক্লাস টাইম, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। আগামীকাল ক্লাস আছে, 3 মাসের কোর্স। এবং আমি এটাও বলছিলাম 3 মাসের ভিতরে যদি আপনি কাভার করতে না পারেন, আরো বেশি সময় লাগলে সেটাও পাবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, আপনি থাকতে পারবেন। এবং যে কোনো বয়সের যে কেউ এই কোর্সটি করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, সেইভাবেই আমার কোর্সের কন্টেন্টগুলো সাজানো। সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা শিখে আপনার স্ব স্ব সেক্টরে আপনি কাজে লাগাতে পারবেন। এবং এই প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হবে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে নিতে পারে, ক্লাসগুলো করতে পারে। প্রত্যেকটা ক্লাস এইভাবে স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমেই নিব, যাতে করে ক্লাস শেষে আপনি রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। আর কোনো ক্লাস মিস করলে দেখতে পারবেন, যেটা বলছি। আর একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি পড়াবো। অর্থাৎ একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেভাবে আমি আপনাদেরকে শেখাবো। হিউজ ক্লাস আপনি পাবেন, টোটাল 70টা ক্লাস। এবং এটা পার্ট বাই পার্ট সিকোয়েন্স মেনটেন করে হবে। প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে আপনার ভিত্তিটা মজবুত হয়। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, যাতে করে যে কোনো কিছু বাংলায় ভাবলে আপনি ইংলিশে বলতে পারেন। 10টি ক্লাস থাকবে রাইটিং এর উপরে, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা অ্যাডভান্স রাইটিং ফেস করতে চান, আইএলটিএস রাইটিং চান, কর্পোরেট অফিসে জব করেন, তাদের জন্য এটা ইফেক্টিভ হবে। এরপর আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপরে আমি ক্লাস নিব। সার্টেন টপিকের উপর আপনারা স্পিকিং করবেন, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। তো এভাবে করতে থাকলে আপনি কেন পারবেন না? আপনাকে দিয়ে আমি কনভারসেশন প্র্যাকটিস করাবো, আপনি কেন পারবেন না? আর এই কোর্সগুলো এমনভাবেই সাজানো হয়েছে, যখন আপনার প্র্যাকটিসের টাইম আসবে, এই ক্লাসে বসেই প্র্যাকটিস করাবো। এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন, স্পিকিং করার প্রচুর অপরচুনিটি পাবেন, টু ওয়ে কমিউনিকেশন পাবেন, সবকিছু কভার করতে পারবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আছেন, তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সে ক্লাস করতে পারবেন। এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, আমি অ্যাড করে নিব। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, পজিটিভ মাইন্ডে নিতে পারেন। যদি মনে হয় আমি একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে এগোতে চাই, আমি আমার এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, তারা আসতে পারেন। এতটুকু বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এটা আইএলটিএস এর প্রিপারেশন হিসাবে একটা ইফেক্টিভ কোর্স হবে এটি। এতটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড, আপনারা পিডিএফ ফাইল, এগুলো আপনারা ডকুমেন্টগুলো পাবেন। এছাড়া আমার লেখা এই বইটা, এটা আপনারা অর্ডার করতে পারবেন অফলাইন থেকে। যে কেউ, এটা যারা ফ্রি ক্লাস করছেন তারাও পারবেন, যারা পেড কোর্সে আছেন তারাও নিতে পারবেন। এটার প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা। সারা বাংলাদেশেই হোম ডেলিভারি হচ্ছে। টোটাল 620 টাকা দিয়ে বইটা আপনি রিসিভ করতে পারবেন। বই রিসিভ করে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করতে পারবেন। এছাড়া যারা পেইড কোর্সে আসবেন, আপনাদের সবকিছুই তো থাকবে। তো যারা ভর্তি হতে চান জানাবেন আপনারা। দ্যাটস অল ফর টুডে। এখন যদি কোনো কোশ্চেন থাকে আপনারা